আচ্ছা, আজকে জীবন বিজ্ঞানের নতুন অধ্যায় শুরু করবো। হ্যাঁ, নতুন অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জীবনের প্রবাহ গালছে। জীবন বিজ্ঞান পড়ো তো, তুমি কি জানতে না? তো চিন্তা করো না, পড়া দিচ্ছি, পড়া নিচ্ছি না। তোমাদের এবারকার অঙ্কের সিলেবাসটা আগের বার থেকে সহজ আছে। আগের বারে কি বলতো, ওই যে ওই কিছু নাম, হ্যাঁ হ্যাঁ, না না না, আগের বারে সিলেবাসে যে পাটিগণিতের অংশ অনেক বেশি ছিল, ঠিক আছে, এবার একটু কম আছে। বলতে হচ্ছে তো। আচ্ছা দেখি, যদি ছোটবেলার পড়া একটু মনে থাকে তাহলে সুকান্তই বলো। কোষ দেখেছো তো, বইতে ছবি দেখেছো তো? কোষের মধ্যে একটা গোলাকার অংশ থাকে, তার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে একটা গোলাকার অংশ থাকে, তার নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে কিছু সূত্রাকার অংশ থাকে, তার নাম কি? দেখি যদি শ্রেয়ার মনে থাকে। নিউক্লিয় জালিকা, ঠিক আছে। আচ্ছা, একটা নাম বলছি, যদি কেউ ফুল ফর্ম বলতে পারো। ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যে ক্রোমাটিন জালিকাগুলো তোমরা দেখতে পাও নিউক্লিয়াসের মধ্যে, সেটা হচ্ছে কি? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সব বইতে আছে, চিন্তা করো না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে সবার প্রথমে ডিএনএ, ডিএনএ কেমন হয় বলো তো? ডিএনএ হচ্ছে হ্যাঁ, প্যাঁচানো হয়, লম্বা সুতোর মতো হয়। ডিএনএ প্যাঁচানো হয়, লম্বা সুতোর মতো হয়। ডিএনএ দ্বিতন্ত্রী, তাই না? তাহলে এখন এই ডিএনএ কে বলা হচ্ছে কি? বৃহৎ জৈব অণু। কি বলা হচ্ছে? বৃহৎ জৈব অণু। হলো। এখন নিউক্লিয়াসের মধ্যে, আমি কোষ আঁকছি না, নিউক্লিয়াস আঁকছি। হলো নিউক্লিয়াস, জাস্ট বেসিক নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে দেখবে যে ডিএনএ গুলো এরকম করে ঘুরে বেড়ায়, আছে না? হ্যাঁ, হলো, এরকম পেছনে পেছনে থাকে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে যখন ডিএনএটা থাকছে, এর উপরে একটা ছোট প্রোটিনের আস্তরণ থাকে, এটাকে বলা হয় কি? ক্রোমাটিন জালিকা। এখন কোশ্চেন করবো না, কোনো কোশ্চেন না, বাস শুনলো শুধু। এই কি বলা হচ্ছে? ক্রোমাটিন জালিকা। এই কোষ বিভাজনের বিভিন্ন দশায় দেখা যায় ক্রোমাটিন জালিকাগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে পরস্পরের খুব কাছে চলে আসে, পরস্পরের খুব কাছে চলে আসে, কাছে চলে এসে একসঙ্গে আবদ্ধ হয়, আবদ্ধ হয়ে একটা এক্স এর জাতীয়, এক্স এর মতো একটা গঠন তৈরি করে, যার উপরে প্রোটিনের একটা লেয়ার থাকে। এই জিনিসটাকে আমরা কি বলি? ক্রোমোজোম। কি বলা হয় এই জিনিসটাকে? ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এখন ক্রোমোজোম কাকে বলে দেখো। কোষের নিউক্লিয়াস মধ্যস্থ, মানে নিউক্লিয়াসের মধ্যে থাকে, হয়ে গেছে। আরে পেজ নাম্বার বার করে করবাটা কি? আচ্ছা, নিউক্লিয় জালিকা থেকে তৈরি, নিউক্লিয় জালিকা থেকে তৈরি। নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত, উপরে নিউক্লিয় প্রোটিন দেওয়া গঠিত, ঠিক আছে। আচ্ছা, সব প্রজননশীল, মানে একটা থেকে দুটো হতে পারে, হয়েছে। আচ্ছা, যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তাকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম, হয়ে গেছে। আচ্ছা, প্রজাতি ভিত্তিতে ক্রোমোজোমের সংখ্যা আলাদা হতে পারে, প্রজাতি ভিত্তিতে ক্রোমোজোমের সংখ্যা আলাদা হতে পারে। এবার একটা ছোট্ট জিনিস আছে যেগুলো খুবই কনফিউজিং, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে ক্রোমোজোম। না, আরএনএ আমরা মানুষের মানে না, মানুষের না, আমরা ডিএনএ, এখন ডিএনএ যেহেতু ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোম, আরেকটা হচ্ছে জিন। এই ক্রোমোজোম, ডিএনএ, জিন, এগুলো নিয়ে খুব গুলিয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রথমে এবার জিনে আসবো। দেখো, জিন হচ্ছে যে এই যে ক্রোমোজোম তৈরি হলো, ক্রোমোজোম কি হলো? ডিএনএ তন্তুগুলো একসঙ্গে জড়া পেঁচিয়ে বা একত্রিত হয়ে ক্রোমোজোম গঠন করলো, হয়েছে। তাহলে ডিএনএ তো অনেক লম্বা, ডিএনএ অনেক লম্বা, তো হয় কি? ডিএনএ অণুর একটা অংশ, ডিএনএ অণুর একটা অংশ নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। ডিএনএ অণুর একটা অংশ নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, হয়ে গেছে। এই একটা ছোট্ট ছোট্ট প্রোটিন তৈরি করে, এই একটা ছোট্ট অংশের নামই হচ্ছে জিন। বোঝা গেল?
বুঝতে পারলাম? ঠিক আছে, বই ভাষায় বলি। বলছি কি জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। ডিএনএর যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাকে বলা হচ্ছে জিন। কি বললাম? ডিএনএর যে অংশ নির্দিষ্ট প্রোটিন তৈরি করার সংকেত বহন করে, মানে ধরো কোনো একটা প্রোটিন তৈরি করবে কে? ধরো রাইবোজোম একটা প্রোটিন বানাবে, এ কি প্রোটিন বানাবে সেটা কে বলে দেবে? ডিএনএর ওই নির্দিষ্ট অংশ বলে দেবে। কি হয়েছে? ডিএনএর বিশেষ অংশকে জিন বললে হবে না, বুঝতে পেরেছো? বলতে কি ডিএনএর যে বিশেষ অংশ নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বহন করে তাকে বলা হয় জিন। আচ্ছা, এবার দেখো জিনের এই জন্য জিনের হচ্ছে নানা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়। দেখো প্রোটিন দিয়ে হরমোন তৈরি হয়, প্রোটিন দিয়ে হরমোন তৈরি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ডিএনএটা এলো বাবা মার থেকে, তাহলে কিছু কিছু বৈশিষ্ট্য বাবা মারও থেকে যাবে। এবারে কিছু কিছু চরিত্র, অনেক ছেলে মেয়েগুলো বাবা মার মতো দেখতে হয়, কিসের জন্য? জিনের জন্য না, ডিএনএর নির্দিষ্ট অংশের জন্য, মানে জিন। হ্যাঁ ঠিকই বলেছো, জিনের জন্য, ঠিক বলেছো, জিন। আচ্ছা এবার চলে আসে জিনের বৈশিষ্ট্য। জিনের বৈশিষ্ট্য দেখো, জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। মানে ধরো মনে করো আমি এটা বলি, ধর এই ধরো যে মনে করো একটা ক্রোমোজোমের মধ্যে একটা ডিএনএ আছে, হয়েছে ডিএনএ। ডিএনএর এই নির্দিষ্ট অংশ মনে করো মানুষের নাক তৈরি করে, নাক নাক হয়ে গেছে। এখন আমি করলাম কি, আমাদের অনেক সাইন্টিফিক অনেক পদ্ধতি আছে, এই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম ডিএনএ, এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এখন যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের নাক আর তৈরি হবে না, কারণ নাক তৈরির জন্য যে প্রোটিন দরকার সে প্রোটিনের সংকেত বহন করে এই অংশটা, কেটে বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি আর হবে? হবে না। এই জন্যই বলছে যে জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। মানে ডিএনএ নির্দিষ্ট জায়গায় থাকবে, প্রত্যেক কোষের মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমে অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ বলো। ওগুলো সব কেমিক্যাল, হাত দিয়ে কাঁচি দিয়ে কেউ কাটে না, ও কেমিক্যালি প্রসেস আছে, করা যায়। বলো। হ্যাঁ হতেও পারে, ছোটবেলায় প্রবলেম ছিল। ওর বাবা মায়ের কিরকম সমস্যা আছে কিছু নেই, তাহলে ওটা জিনগত সমস্যা। জিনগত সমস্যা মানে হাত জোড়া। আচ্ছা ওগুলো বিভিন্ন রোগ বলা হয়, ঠিক আছে। ওগুলো হচ্ছে জিনগত ত্রুটি বলা হয়, অনেক কিছু আছে, পরবর্তীতে তোমরা আরো উঁচু ক্লাসে পড়বা। আচ্ছা জিন মুখ্যত ডিএনএ এর অংশ। জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় অবস্থান করে, জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় অংশগ্রহণ করে। ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিএনএ, এই ডিএনএ তন্তুগুলো মানে ক্রোমাটিন জালিকাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে না, এই সুন্দর ক্রোমোজোমের মধ্যে তৈরি করলো কি করে? এটা দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটানো ধরো তুমি কোথাও ঘুরতে যাবা, তা কি করবা? ছড়িয়ে ছিটানো জামা প্যান্ট গুলোকে সুন্দর সাজিয়ে ব্যাগের মধ্যে ভরবা, এটাই কি বলে? প্যাকেজিং। কি বলা হয়? আচ্ছা বাংলায় লিখি, প্যাকেজিং, তাই না? তাহলে এক্ষেত্রে ডিএনএ গুলো প্যাকেজ হয়ে কার মধ্যে ঢুকে যায়? ক্রোমোজোমের মধ্যে ঢুকে যায়, তাই এটাকে বলে কি? ডিএনএ প্যাকেজিং। এই ঘটনার নাম কি? ডিএনএ প্যাকেজিং। আচ্ছা এবার চলেছি ক্রোমোজোমের প্রকারভেদ। আমরা মানুষের ক্ষেত্রে বলবো শুধুমাত্র। দেখো মানুষের শরীরে টোটাল ক্রোমোজোম থাকে 46টা। কটা থাকে? 46টা। সুকান্ত তোমার ক জোড়া চটি আছে? হ্যাঁ ক জোড়া চটি পড়ে এসছো? এক জোড়া মানে কপিস? হ্যাঁ এক জোড়া মানে হচ্ছে দুটো, তাই তো? তাহলে মানুষের শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। কত জোড়া থাকে? 23 জোড়া মানে কত? 23 গুণ 2 মানে 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে তাহলে 22 জোড়া, 22 জোড়া হচ্ছে অটোজোম, 22 জোড়া হচ্ছে অটোজোম। তাহলে পড়ে থাকলো এক জোড়া, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। আচ্ছা তাহলে 22 জোড়া মানে কপিস হলো? 44টা। আর এক জোড়া মানে দুটো। তার মানে কি আমাদের শরীরে, মানুষের শরীরে 22 জোড়া, 22 জোড়া মানে 44টা ক্রোমোজোম আছে। আর তুমি ঘুমিও না। আর এক জোড়া মানে দুটো সেক্স ক্রোমোজোম আছে। থাক থাক। এখন হচ্ছে কি প্রাণী ভিত্তিতে, প্রাণী বলতে দেখবো যে পৃথিবীতে যে কোনো প্রাণীর দুটো সেট আছে, মানে এক জোড়াই হয়। একটা হচ্ছে স্ত্রী হয়,
একটা হচ্ছে পুরুষ হয়। তাহলে মানুষের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে মানুষের ক্ষেত্রে স্ত্রী আছে আর পুরুষ আছে, তাই না? স্ত্রীদের ক্ষেত্রে যে দুটো ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে এক্স আর এক্স, কি? আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স আর ওয়াই। এখন যখন গ্যামেট তৈরি হয়, যখন গ্যামেট 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 তৈরি হচ্ছে কি বলতো, নিষেকের পর, মনে করো বেসিক ঘটনা যদি বলি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। মনে করো পুরুষদের শুক্রাণু তৈরি হয়, হয়, আর মহিলাদের বা স্ত্রীদের ডিম্বাণু তৈরি হয়, তাই না? এবার দেখো, পুরুষদের শুক্রাণু যখন তৈরি হবে তাহলে একটা মানে কিছু কিছু শুক্রাণুর মধ্যে এক্স ক্রোমোজোম যাবে, কিছু কিছু শুক্রাণুর মধ্যে ওয়াই ক্রোমোজোম যাবে, এগুলোকে বলে গ্যামেট। বলতে পারলাম? পারোনি বুঝতে? পরে বোঝাচ্ছি। একইভাবে স্ত্রীদের ক্ষেত্রে কি হয়, দেখো দুটোই তো এক্স, এই জন্য কি বল, স্ত্রীদের ক্ষেত্রে কটা গ্যামেট তৈরি হবে? এক ধরনের শুধু এক্স গ্যামেট তৈরি হয়, হয়ে গেছে। এখন শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলন ঘটবে, মনে করো স্ত্রীদের তো এক্স গ্যামেটই আসছে, আর পুরুষের এক্স গ্যামেটের সঙ্গে মিলন ঘটলো, তাহলে যেটা তৈরি হবে প্রোডাক্ট সেটা হবে স্ত্রী। ক্লিয়ার? এখন মনে করো স্ত্রীদের থেকে তো এক্সই আসছে, এখন পুরুষদের ক্ষেত্রে মনে করো পুরুষের যে শুক্রাণু গেল তার মধ্যে ওয়াই গ্যামেট আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে বোঝা যায় ও অনেক পদ্ধতি আছে, যদিও এগুলো করা ইল্লিগাল আজকের দিনে, মানে ভারতবর্ষে ইল্লিগাল, যে জেন্ডার নির্ণয় করাটা ইল্লিগাল। হ্যাঁ, কারণ ওই একটা মানুষের মধ্যে ধারণা আছে যে আমার ছেলে চাই, এ দেখো এই ধারণাটা না আজকের দিনে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আগেকার দিনে না এগুলো ছিল না। আগেকার দিনে মেয়ে মানে ওর কি হবে, অবহেলা। মেয়ে কি করবে? না না না, মেয়েদের ডিউটি খুন্তি, আর কোনো কাজ নাই, তাই না? কিন্তু আজকের দিনে সেরকম তো না, আমাদের দেখো সারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুন্তি নেয় না, তাহলে কি করে হবে? যদি খুন্তি নাড়তো হয়তো কিছু ভালো কিছু রান্না বানাতেও পারতো। থাক। হ্যাঁ, ওরে বাবা, বিরাট ছবি হয়ে গেছে ওর। কবিগুলো কি ইং বিং ছ্যাং, কি ড্যাং ড্যাং কবিতা। যাই হোক, আচ্ছা এবার গ্যামেটের একটা নাম আছে, দেখো স্ত্রীদের ক্ষেত্রে, দেখো দেখো দুটো গ্যামেট যে হচ্ছে তারা একই রকম না আলাদা? একই রকম, এদের বলে হোমো, মানে হোমো গ্যামেট আর কি, হোমো গ্যামেট। এবার হোমো কথাটা তোমাদের ক্ষেত্রে খুবই প্রচলিত, মানে সবাই মোটামুটি জানো, ঠিক আছে। আর পুরুষদের ক্ষেত্রে এক্স আর ইয়েস, পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এক্স আলাদা ওয়াই আলাদা না, এদেরকে বলা হয় হেটেরোগ্যামেট। কি বলা হয়? হেটেরোগ্যামেট। হেটেরো মানে পৃথক, হোমো মানে সেম। মানে আমি এইটা এই করে বলে ওই 371 না কি একটা ছিল না, এই ছেলে ছেলে বিয়ে করতে পারে মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, মানে একই জাতীয় হলে হোমো। কি? হোমোগ্যামেট। যাক ঠিক আছে, এটা মনে রাখ, মানে যা কিছুতে মনে থাকা নেই কথা, অত ভেবে লাভ নেই। আর বিজ্ঞানের ভাষায় না আমাদের অত লজ্জা টজ্জা খুব কম, এক সময় ছিল এখন নেই আর। যাই হোক, এবার যে সেক্স ক্রোমোজোম কাকে বলে? সেক্স ক্রোমোজোম কাকে বলে? তাহলে বিষয়টা হচ্ছে কি, যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে তাকে বলা হয় কি? সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম কটা হলো মানুষের ক্ষেত্রে? দুটো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। মানে মানুষের ক্ষেত্রে, মহিলাদেরও তো একটা এক্স একটা এক্স আছে, মানে টোটাল কটা হচ্ছে হিসাব করে দেখো, দুটোই হচ্ছে, একটা এক্স একটা ওয়াই হচ্ছে। কারো দুটো এক্স চলে গেলে মহিলা, কারোর একটা এক্স একটা ওয়াই গেলে পুরুষ। এর মাঝামাঝি জিনিসপত্র জিজ্ঞাসা করবো না। হ্যাঁ, ওরে এরকম হয়, ধরো এক্স এক্স ওয়াই, তাহলে সেক্ষেত্রে কি হয় বলতো, মহিলাদের বৈশিষ্ট্য থাকবে, সঙ্গে পুরুষের বৈশিষ্ট্য থাকবে কিছুটা। সুন্দর মহিলা, তারপরে গলার আওয়াজ তো বুঝতেই পারছো। যাই হোক, আরেকটা কন্ডিশন আছে, এরকম হতে পারে যে ওয়াই ওয়াই এক্স হতে পারে, তাহলে সেক্ষেত্রে ছেলেদের মতো দেখতে হবে, কিন্তু কিছু বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে হবে। তাদের ক্ষেত্রে এরকম, মানে সম্পূর্ণরূপে এরকম হয় না, ওই ওটা হচ্ছে হরমোনের ক্ষরণের জন্য হয়।
মহিলাদের যে হরমোন ক্ষরিত হয় প্রোজেস্টেরন কি? হ্যাঁ, আচ্ছা তাই ব্যাখ্যা করতে দাও না কাউকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অটোজমে চলে আসি। এগুলো টপিকের বাইরে তো আর বলার দরকার নেই। আচ্ছা অটোজমে চলে আসি, যে ক্রোমোজোম গুলি শুধুমাত্র শোনো, তাহলে আমাদের শরীরে থাকে 22 জোড়া ক্রোমোজোম, এগুলো বলে অটোজোম, আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোমের কাজ কি? লিঙ্গ নির্ধারণ করা। কিন্তু এই 22 জোড়া যে ক্রোমোজোমটা আছে তাদের কাজ কি? শরীরের বিভিন্ন অঙ্গের গঠন নির্ধারণ করা। হ্যাঁ তুমি বলো বলো, হ্যাঁ বলো। এটা বেসিক জিনিস, সাধারণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তার নাম যদি বইয়ে দেওয়া থাকে আমি বলতে পারবো, আমি এত গভীরে কোনোদিন নিজেও ভাবিনি, বুঝলে, খুব মুশকিল। এই যে ইন্টারনেটে সার্চ করবা। হ্যাঁ ইন্টারনেটে যখন শোনো, ইন্টারনেটে যখন এই কথাগুলো সার্চ করবা, একটু গুগলে গিয়ে এই সেভ সার্চ অপশনটা অন করে নেবা। তাহলে কি তুমি কি সার্চ করতে গিয়ে কোথায় চলে যাবা তো বোঝা খুব মুশকিল। ঠিক আছে, যাই হোক, এবার চলে আসি ক্রোমোজোমের সংখ্যা নিয়ে। দেখো জিনিসগুলো খুবই সহজ এবং সিম্পল। দেখো এই কথা না, বিষয়টা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোম না দুটো দুটো করে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তাই না? এদেরকে বলা হয় ডিপ্লয়েড। কি বলা হয়? ডিপ্লয়েড, মানে দুটো দুটো করে থাকে। কটা করে থাকে? দুটো করে। কিন্তু তোমার ভালো করে দেখো, দেখো এক্স এক্স, স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স দেখো দুটো আছে না? তাহলে এটা কি ছিল? ডিপ্লয়েড, যখন এটা কোষের মধ্যে ছিল। পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, যখন এটা কোষের মধ্যে ছিল এক্স ওয়াই ছিল, কেমন ছিল? ডিপ্লয়েড। কিন্তু যখন গ্যামেট তৈরি হয় তখন হয় কি? একটা এক্স তৈরি হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই তৈরি হয়ে যায়। এগুলো এগুলো হচ্ছে গ্যামেট। যা এগুলো কি বললাম? গ্যামেট। তাহলে গ্যামেট গঠনকালে সিঙ্গেল হয়ে যাচ্ছে না? সিঙ্গেল হলে ওদের বলে হ্যাপ্লয়েড। সিঙ্গেল হলে কি বলা হয়? ওটা কোষ বিভাজনের ধাপ আছে। না 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 না, বুঝতে হবে তোমাকে, এর মধ্যে অনেক প্রসেস আছে। এই শুনে নাও, এর মধ্যে অনেক প্রসেস আছে, প্রসেস পরবর্তীতে পড়বো। এটা হচ্ছে কোষ বিভাজনের সময় কোষ বিভাজিত হয়, ঠিক আছে? বিভাজনের সময় যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন ডিপ্লয়েড থেকে কি হচ্ছে? একটা সিঙ্গেল, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখানে দেখো ডিপ্লয়েড দুটো একসঙ্গে ছিল, ডিপ্লয়েড ছিল, কিন্তু গ্যামেট গঠন করলে কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাচ্ছে, এদের বলছে কি? হ্যাপ্লয়েড। তার মানে কোষের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা থাকে বা ক্রোমোজোম গুলো থাকে সেগুলো কেমন? ডিপ্লয়েড। কিন্তু গ্যামেট গঠনকালে গ্যামেটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, আস্তে আস্তে পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে যে এতদিন তোমরা যা কিছু ভাবতে সেগুলো বোগাস, বাদ বাকি জিনিস ছালি চোখে দেখা যায় না। যাই হোক, এবার আচ্ছা মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 46। তাহলে 46টা ইকুয়াল টু 2n। 46টা ইকুয়াল টু 2n, মানে টোটাল আমাদের শরীরে কি 46টা ক্রোমোজোম থাকে না? শরীরে বলা ভুল হবে, কোষে। হ্যাঁ, এন হচ্ছে যে কোনো একটা ওই সংখ্যা, ধ্রুবক। হ্যাঁ এন ধ্রুবক বলতে পারো একদম। এক তুমি ধরতে পারবা না, কারণ বিজ্ঞান এটা এন ধরেছে, তুমি এন ধরবা। হ্যাঁ তুমি সারা বিশ্বের এগুলো পড়ে নাও, নিচে বানাও। হ্যাঁ এন সংখ্যক মানে এন তো অঙ্কের বিষয়। হ্যাঁ এন সংখ্যক, বুঝতে পারছো না? আচ্ছা এবার চলে আসবো হচ্ছে সব থেকে কম সংখ্যক ক্রোমোজোম যুক্ত উদ্ভিদ, এর একটা নাম আছে হ্যাপ্লোপ্যাপাস। কি বললাম? হ্যাপ্লোপ্যাপাস। আর এটার নাম আছে কি? গ্রাসিলিস। হ্যাপ্লোপ্যাপাস প্যাপাস, এমটা বাদ দিলে হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস। আচ্ছা এই শুনে নাও, শুনে নাও, কথা বলো না। তুমি যা কিছু শোনো পরীক্ষার সময় ঠিক করে লিখতে পারলেই হবে। হ্যাপ্লোপ্যাপাস ইংরেজিতে লিখতে হবে বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা এরপর চলে আসবে দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে। হ্যাঁ ধর আমি লিখছি তাহলে হ্যাপ্লোপ্যাপাস লিখছি, এইচ এ পি এলো প্যাপাস, পি এ পি পি ইউ এস, হ্যাপ্লোপ্যাপাস। গ্রাসিলিস, গ্রাসিলিসে জি ছোট, গ্রাসিলিস এল এল আই এস, নাকি এল আই এস সিঙ্গেল এল আছে না ডবল এল আছে? এল আই এস সিঙ্গেল এল আছে। তাহলে এটা হচ্ছে হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস লিখলাম। এটুকু লেখার পরে তলায় তোমাকে আন্ডারলাইন করতে হবে।
এটা লেখার পদ্ধতি। বিজ্ঞানসম্মত নাম লেখার পদ্ধতি হচ্ছে কি ইংরেজি, এটা ল্যাটিন ভাষায় লেখার পর তলায় আন্ডারলাইন করতে হয়। না আমারই ঠান্ডা লাগছে, এমনি গলা টলা ফুলেছিল। আচ্ছা একটু মনে হয় কমেছে না গলাটা? হ্যাঁ হ্যাঁ এই তো, তুমি এখন গোপাল ভাঁড় কেন হবা? তুমি মন্ত্রী হবা। ঠান্ডা জিনিসপত্র না খাওয়াই খুব ভালো। যাক ঠিক আছে। আচ্ছা এবার আসবো হচ্ছে, আচ্ছা এখানে কতগুলো বইতে সুন্দর করে লেখা আছে। বলছে কি প্রাণী হচ্ছে মাইর মেরিকা, মাইর মেরিকা পিলোসুলা, মাইর মেরিকা পিলোসুলা। এটা একটা পিঁপড়ের নাম। হ্যাঁ মায়ের মেরিকা পিলোসুলা, ঠিক আছে, এটা পিঁপড়ের নাম। এই তো জানার বিষয়, এই যে এই যে আচ্ছা এবার বলছে কি উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভালো নাম তো আমার জানা নেই, জানি না। বাংলা ভাষায় সবকিছু নাও থাকতে পারে, ধর আমাদের দেশে নেই, বিদেশে সার্চ করে দেখবো। কেন? হ্যাঁ এটাই সার্চ করবা, হ্যাপ্লোবার্বাস গ্রাসিলিস ইন বেঙ্গলি। বল কি? চিনি ছাড়া গাঢ় কফি খাওয়া খুব তেতো, তো ওটাই তো জিজ্ঞাসা করছো। ঘুম না ওটা কফি, কফি যাই হোক। সব থেকে বেশি ক্রোমোজোম যুক্ত উদ্ভিদ হচ্ছে অফিগ্লসাম রেটিকুলেটাম, অফিগ্লসাম রেটিকুলেটাম নামক একটা ফান্ড। আচ্ছা আর একটা যে প্রাণী হচ্ছে সবথেকে বেশি ক্রোমোজোম যুক্ত, সেটা হচ্ছে কি অ্যাওলেনসান্টা, অলেনসান্থা স্পি স্পিসিস, ওই তো স্পিসিস। আচ্ছা এবার চেনাশোনা নাম বলি, হ্যাঁ মটর গাছের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে বেশি না 14টা, ধান গাছের 24, আলু গাছের 48, আর প্রাণী হনুমান 42, গরু 38, পায়রা 80। না না সিঙ্গেল হয়ে গেল। এবার চলে আসবো ক্রোমোজোমের গঠন। কি হয়েছে? ওই তো জেনে রাখার মধ্যে আছে। একটা কাজ করো, এই শোনো, যেগুলো যেগুলো বললাম কোশ্চেন আছে না, কোশ্চেন থেকে উত্তরগুলো খোঁজার চেষ্টা করো। আমি একটা ছবি আঁকে ততক্ষণে। হ্যাঁ কেন আনোনি? দেখি যতদূর হয়। রাত 9টা পর্যন্ত বাজারে কি করছিলে? চা খেতে গেছিলে? বাজারে কেউ চা খায় নাকি? বাদাম গাছি খেতে হয়। মোটামুটি সারাদিনই বাদাম গাছিতে আমাদের এখানে কেউ না কেউ থাকে। হ্যাঁ ওদের আবার
আমি ওখানে যখনই যাই কেউ না কেউ থাকবে ছবি তুলছে বলার অনেক কারণে থাকা আর এই সবাইকে ফোন করলাম ওই যে চাকরি দেখতে পারবে গেছি আরে হ্যাঁ হ্যাঁ তাতে চলে আসবা সুন্দর করে চাকরি দাও বাবা আর খাও তুই যদি সরস্বতীগুলোর সময় বলতি ঘুরতে যাওয়ার সময় এমনি খেতে গেলে ঠিক আছে এমনি এমনি সরস্বতী বাড়ি থাকে নর্মাল টাইমে আমরা যেরকম সিজনালে কোনো চা খেতে যাওয়া হ্যাঁ ওই ইচ্ছা না ঘুরতে গেলাম চল চাকে আসি আর এর তো সেরকম না এসে বাড়িতে যদি ওই ধর দুর্গাপূজার সামনে ওই ধর বাসন্তী পুজো আসছে বাসন্তী পুজো সে ওই ঘুরতে গেলি তখন ওটা আলাদা জানি তো দুর্গাপূজা উপলক্ষে ঘুরতে গেলাম সেটা জানি সেটা আমার মা ঘুরতে বন্ধু আছে বললে কি হবে তুই বললি আমাদের চাকরি আমি ভাবছি সমানটা সমান করে দেখতে সমান করে তুই বললি দেখছি সমান না কি করে বললি নিউক্লিয়াস কোথায় আছে নিউক্লিওলাস বন্ধুর সাথে বেশি ওর সবাই ওরকম আসবে ওর তাহলে ওর মারও শুনতে ছিল ওকে সাইকেল কি একটা না করিস না 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 ইয়ে পিঠা ভালো মনে আছে সাইকেল কি একটা বলতাম কি আমি হ্যাঁ তুই কি রকম আমি না মিনা সার্কেল বলছি হ্যাঁ আমি না বলছি হ্যাঁ ওর আর কাটু মুভি বেরে না ও বলে ফেল করে যে দুবার কাটু আগে থেকে চুল রূপ পা আমাকে মিলি সবাই ভয় দেয় একটা বলছে দাঁড়া পেনটা কি পারবে তারপর আমি হোয়াইট কালারের চুলই কেন চলে গেছে একটা বিড়াল বলছে আমি উড়ে যাবো বিষ খাবো আমি জানি না তোদের সাথে করে নেই না ও স্যারকে আমাকে চিঠি লিখে ডাইরেক্ট ফেল করে বিষ তুলে দেবে এসে এসে আমার বড় মেয়ে মেডিকেল সার্টিফিকেট আমি ভাগবই পালাইছি কেন মানে মেডিকেল জমা আরে আমার ওর মারামারি করতে পরীক্ষা আমার চিত্ত মাঝখান থেকে ও কি রকম আর তুই কি রকম ওদিনে আমার ঠেকিয়ে চলে গেছে যে একবার এক ঘুষি পড়ে বলতে বলতে হবে এসি আমার করার চেয়ে ধরেছে পরে কেন সর্বভারতে সর্বভারতে কি করেছে দাঁড়িয়ে থাক সর্বভারতে দেখাচ্ছে আমার গলা ধরেছে আরে ঝামেলা বাদ দে ঝালমুড়ি কিনে নে বসে বসে শুধু দেখবা কিছু বলিস আরে আমার পরীক্ষা চিত্ত তাই না ওরা এবার বললো বলো বেঞ্চে বা তুলি কেন কারণ তুলে জামা প্যান্ট খুলে আপনি না কাজ করে দিচ্ছে সর্বভারতে এক বছর আমি তো ওদিকে পড়া ছিল না কেন কারণটা কি মারাতে হবে এসে ভাবিস তো এখন কথা হলো দি ও কোথা থেকে আমার 2 মিনিট পরে এসে হেই আমাকে বললি ওরকম ব্যাপারটা কেউ ব্যাপারটা বন্ধু হয়েছে আছে স্কুলে এর সে ব্যাপারটা হচ্ছে বেঞ্চে পা তুলে বসেছিল শুনি নিয়া কি বলছে পাটা না নিলে ওই নিয়ে বেঁধেছে ও বিনছে এই এই সেকশনে সব আমাকে বেস্ট তো না তোর পার না কেন ওই দেখতে না কলার এসে কলার ধরেছে আমার সরব যদি না থাকতো সেটা নেই ওখানে তুলে মারতাম এর উপরে তুলে মারতো তো নিচে রাখতাম দাদা কি দাদা যতই হোক দাদা ও দাদা দাদা নিয়ে মারবো আর গেটের থেকে একবার বাইরে বেরোই তখন স্যারও কিছু বলতে পারবে না স্যার আমরা চিনি না স্কুলে যখন কে বাইরে বেরিয়ে গেছে তাহলে কেউ তুমি কিছু বলবে না স্যার কি বলবে ওরা নেক্সট স্কুলে নিয়ে চলে যান হোসেন স্যার বলতে পারে কি বলবে ওই ছাত্র এবার নেক্সট স্কুলে গেলাম ছাত্র আর নেই কে বলেছে আর কিছু বলবে না মোশনকে একবার বলেছিলাম যখন পুজো তো অনুষ্ঠান হচ্ছে ব্যাগ আনতে দিচ্ছিস তাই বলছে তুই এখন ব্যাগ আনা বলি কেন স্যার আপনি তো আমার কতদিন সবাই মারছেন আর আমাকে ব্যাগ আনতে দেবেন না বলছি তো পারি না আমি যা পারি আপনার ওদের শুনতে হবে চুপ হয়ে গেল কি আছে পড়ি রয়ে আর ওইগুলো কি জিনিস ওরা বলে শুরু করো তুমি গল্প করো না আমি বলছি খারাপ কথা আছে একবার একবার বইয়ে কি পয়েন্ট আছে একবার দেখে নি না কিছু বাদ চলে যাবে বল বেরিয়ে এসে আর বসে দেখছি আমার জীবনে থাকে না কথা প্রশ্ন করে দিয়ে কিসের মুখ কি পড়ায় আর সঞ্জয় তো দেখলে আমার দেখলে আমাকে বিনোদন আনবো সঞ্জয় আমার চুলটা আরো মারে না ঠিক আছে তোমাদের সাথে আমার বিশাল ভাব যাচ্ছে ভগবান
কমে আমার ইংলিশ সারাক্ষণ কাটাচ্ছে, আমার কাটাকুটি কি বলে কাটাকুটি আমি যাবো। হাতে পেন ভাঙছি আরে স্যার পেন ভাঙবে ভাঙ তারপর দেখছি ভাঙছে স্যার ভাঙছে আমি কাটাকুটি খেলতে স্যার এসে বসে বললো। শুনছো পেন ভাঙলে স্যার পেন ভেবে যে ফুটবল খেললাম তোরাই তো বের করবি ভবিষ্যৎ তো তোর আমার দেখা হয়ে গেছে ফিঙ্গারকে দিয়েছে অঙ্ক করতে। আমি খেলাম খুব মানে স্যার তোর কার বসে স্যার তুই কার মতো না এখানেও মারতে ক্লাস থেকে ভালো তো লাগে। তোর তো অল্প আমাদের পুরো মধ্যে মিনারকে বলো স্যার আর তুই কতটা আমার কাছে খেলা করবি না তোর প্রজেক্ট ছিল তখন আমার বলতিস শোন না ছিল বলে তো ঠেকে ছিল তো না তুই যদি দুটি ছিড়ে গেলে কি করে বলতে শোন এবার দেখবি এবার দেখবি মালিককে নিয়ে সব ছেড়ে ঘোরা ঠিক আছে কে ওয়ালটা শিব দুর্গা পুজো দেখলাম মালিককে নিয়ে চলে গিয়েছে মালিক ওর মা আমার ছিড়ে গেছে ওটা বলিস না 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 মালিক আমি বলি সব টেনে দিয়েছি মালিকের বাবা আর তার মা ওকে তো টানে গেল পাড়ায় কালকে নেই। সরু আর পিতার মা বাবা হ্যাঁ ভালো ছিড়ে দিল বাপেরা তুই শুনবি তো পিতার সব থেকে ঘুরে বেড়াচ্ছে আলাদা আর ওর বাবা মা আর ওই কি একটা ওর কি ঘুরে বেড়াচ্ছে আলাদা আমি বিদেশে ছিলামই না আমি ছিলাম মাইন্ডের সাথে তোকে পাকতে সবার দেখেছি মেলার মধ্যে হ্যাঁ আর মেলার মধ্যে সে পাক খায় ও তাহলে তুই ওখানে গেছিস সবাই দেখেছি তুই কেমন দেখছিস উল্টো পাল্টা মানে হচ্ছে সর্বশেষ উল্টো পাল্টা আমি তো বড়টা মানে বলি এগুলো কি হলো টারবাইনের পাখার মতো। এই যে এগুলো ওটা হচ্ছে দেখা যা এই যে 41 পাতাটা না ও হ্যাঁ 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 ওর জন্য আমি পিঠা জন্মদিন যাইনি ইচ্ছা করে সেখানে যাইনি, যাই। চলে গেছি আর তুই এটা আমার ছেলেখানের মতো না হ্যাঁ আমরা 30 মিনিট পড়েছিলাম আমরা যাই। ওরা এসি দুজন মতন বলে নিয়ে আর চলে এসেছে ঠিক মতো বলে আমরা ঠিক মতো কি বলে ওর না পারে চলে তুই তো এরকম বললা ওর জন্য ওতে সে খেতে এসে দেন দোকান তো থাকতো বেরিয়ে গেছে দোকান তো থাকতো ও থাকতো ওর আগে আমি দিই। আমি সাইড করতে তো এই ডেট ড্রপ করে দিয়েছি ঠিক আছে আমার আচ্ছা কি তো বেড ফেল ওই থাকা আমি তো যাই তুমি তাই দেবো নাক কত দিতে পারবে বেড ফেল খালি আমার সাথে দেখ না কেন বিব্রতি করে এসেছে না সবচেয়ে বেশি আরে লোকে লোকের জন্য আসলে তাই হবে করতে আসলে এনজয় করতে তো চলে গেছে ওর ব্যাপারটা আলাদা দোকানের ব্যাপারটা আলাদা আমি কি বললাম বেড ফেল ওই দাঁড়া 1 ঘন্টা আমি তোর ব্যাপারটা নিয়ে কথা বলছি আমার দিদি হাসবে আমু দাও না ও কি ভাবছে বলতো বলছে যে পিঠা ভালো করে বলিনি তার জন্য না তার জন্য না আমি সুদীপের ব্যাপারটা নিয়ে ভাবছি হ্যাঁ ভাব তাই বল তুই বললি আমার ব্যাপার নিয়ে ভাবছিস সুদীপের ব্যাপার নিয়ে ভাবছিস। ওর ব্যাপারটা আমি কি বলবো আমার আমি কি বলতে আগে ছিলাম এখন আর নেই তোমার না আমি তো তুই কি বলতে তুই বলে অনুষ্ঠিত পছন্দ কর বলছি যে একটুখানি পড়াশোনা করে নি হ্যাঁ ও বেজে নিতে হ্যাঁ অত গভীরে যাওয়ার দরকার নেই তো হ্যাঁ হ্যাঁ এগুলো কারণও আছে সবাই জানে তো একদম আবার তো করিতে হচ্ছে না ঘুম পাচ্ছে এ তো ভালো 11-12 ওঠো আমার ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম তো পাবেই সবসময় হয় না ও দাদা ওর টেকনিক আলাদা এরকম হচ্ছে ডাক্তার চাদর পেতেছে আচ্ছা আরে ঘুম পেলে কি হরমোন খাইতে কে ঘুমে টেস্টোস্টেরন কি আর হবে ঘুমের সময় কি জানি এদিকে আছে আমার শরীরে টেস্টোস্টেরন হয় আচ্ছা শুনে নাও ক্রোমোজোমকে যদি আমরা ছবি আকারে আঁকি তাহলে জিনিসটা দেখতে এরকম লাগে এটা হচ্ছে ক্রোমোজোমের বাহ্যিক গঠন হ্যাঁ তোমরা তো জিনিসপত্র আনোনি কি করে করাবো আজ আজ আপাতত আগে ক্রোমোজোমটা তো করে নি আচ্ছা আচ্ছা করাবো ওই তো ওকে দিয়েছি
না আরে বলার কি দেখাচ্ছিল এ বাবা নিজে আলেকে আমাকে আমি বলছে চার করে থাকি বল আমার কম্পাস না এক পিসই আছে তো। তাহলে বিবার করছি আর তুই আসলে হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে, এই শোনো, সবার মধ্যে ক্রোমোজোমের গঠন দেখো। ক্রোমোজোমের কিছু অংশ আছে। সবার প্রথম অংশ হচ্ছে ক্রোমাটিড। সর্বপ্রথম অংশের নাম কি? ক্রোমাটিড। ব্যাপার যে প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম তন্তুর মাধ্যমে গঠিত হয় তাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড। মানে যদি তুমি এই অংশটা দেখো তো এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। আচ্ছা পরেরটা হচ্ছে কি? প্রথম ছবিতে ওই ওই নিচ থেকে আসবে হ্যাঁ তুমি যাও 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 যাও। দাঁড়া হ্যাঁ বলো, তুমি বলো। প্রথম ছবিতে ক্রোমাটিন নেই দ্বিতীয় আমি ছোট। গেলাম প্রথম ছবিতে ক্রোমাটিড, বলো বলো, এই যে ক্রোমাটিড আছে তো। না না ওইটা না আমি আরো এইগুলো তো আমি ডিটেল লিখিনি তো, প্রথম এইটা লিখেছি তো ওটা। আচ্ছা এবার হচ্ছে প্রাথমিক খাঁজ। ব্যাপারটা হচ্ছে কি, মাঝ বরাবর যে স্যার একটা খাঁজ থাকে ক্রোমোজোমের এই যে গঠন, মাঝ বরাবর দেখো একটা খাঁজ আছে, এই খাঁজটাকে কি বলা হচ্ছে? প্রাথমিক খাঁজ। এছাড়া আর যদি কোনো রকম খাঁজ থাকে সেটাকে আমরা কি বলবো? গৌণ খাঁজ। হয়ে গেছে। ক্রোমোজোমের দুটো প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোজোমের দুটো প্রান্তকে কি বলা হবে? টেলোমিয়ার। কোনটা? না না কি বলো তো, আমি বুঝতে পেরেছি তুমি এই অংশটার কথা বলছো তো। না এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। লম্বাটা এটা হচ্ছে ক্রোমোজোমের বাহ্যিক গঠন। আচ্ছা প্রাথমিক কাজ তো ওরকম কিছু হয়ে আছে, হ্যাঁ, ওটা তো ভেতরে ঢোকানো হচ্ছে। ভেতরে ঢোকালে ভালো লাগতো, খাজ খাজ মনে হতো। ও আচ্ছা, আমি বইয়ে যা ছবি আছে তাই গেছি। আচ্ছা এবার শোনো, আরো খাঁজ হবে, ওই নিউক্লিয়াসের ওই জায়গাটায় খাঁজ হবে, স্যাটেলাইটের এই জায়গায় খাঁজ হবে, ওখানে খাঁজ হবে। পুরোটা শুনে নাও তারপরে বলবো। যাই হোক, তো বিষয়টা হচ্ছে কি, ক্রোমোজোমের মাঝে বরাবর যে অংশে একটা খাঁজ থাকে তাকে বলছে প্রাথমিক খাঁজ। এছাড়া অন্য জায়গায় কোনো খাঁজ থাকে তাকে বলছে গৌণ খাঁজ। দুটো প্রান্ত যেটা থাকে তাকে বলে টেলোমিয়ার। কোনো প্রান্তে যদি ক্রোমোজোমের যে দুটো প্রান্ত হয়, এই প্রান্ত এই প্রান্ত, তাদের কি বলা হচ্ছে? টেলোমিয়ার। হয়ে গেছে। আসছি। কোনো একটা প্রান্তে যদি একটা বাল্বের মতো অংশ থাকে তাকে বলা হচ্ছে কি? স্যাটেলাইট বাল্ব। বাল্ব মানে হচ্ছে বৃত্তাকার। দুই প্রান্তকেই টেলোমিয়ার বলে, হ্যাঁ থাকে। যদি কোনো একটা প্রান্তে বাল্বের মতো অংশ থাকে সেই বাল্বের মতো অংশটাকে বলে স্যাটেলাইট। আর যে ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। সেটাকে এমনি ক্রোমোজোম বলে। আচ্ছা এবার শোনো, ক্রোমাটিন গুলো দিছো ওই কি গুনে গুনে দিছো নাকি না গুণের কোনো কিছু দেওয়া নেই, নর্মালি দেওয়া আছে। তোমার যতগুলো আঁটবে গুনে গুনে কে আঁকবে। আচ্ছা এবার শোনো, এবার হচ্ছে কি, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, দেখো ক্রোমোজোমের মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে এইখানে আসো, এইখানে যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এই বাবা তোমার পিকনিক করতে এসছে। বুঝলে আমাকে দিলি তো তো এই দেখো এবার ঝামেলা শুরু হয়ে গেল। বাহ, এই বুদ্ধিটুকুনি তো হয়েছে। বস, কেন কেন? আচ্ছা শোনো না, যদি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা ভালো করে দেখবে। এই শোনো, এটা একটা ক্রোমোজোম, এর সেন্ট্রোমিয়ার থেকে একদম একটা প্রান্তে অবস্থিত আছে না, তাই তো? এটা সেন্ট্রোম, এইটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের যে মাঝখানে যে গোল অংশটা দেখতে পাচ্ছ এটা বলে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা তো একদম একটা প্রান্তে আছে না, তাহলে প্রান্ত অংশকে কি বলা হয়? ক্রোমোজোমের প্রান্ত অংশকে বলা হয় টেলোমিয়ার, তাই তো? তাহলে যখন সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে থাকে সেই জাতীয় ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক। কি বলা হয়? টেলোসেন্ট্রিক। যখন এই ক্রোমোজোমটা খেয়াল করো, এটা একটা ক্রোমোজোম, এর সেন্ট্রোমিয়ারটা দেখো এটা প্রান্ত থেকে একটুখানি ভেতরে আছে, আছে না? এরকম ক্রোমোজোমকে বলে কি? অ্যাক্রোসেন্ট্রিক। কি বলা হয়? অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা কোন কোন ক্রোমোজোমে দেখো, যেমন এই ক্রোমোজোমটা দেখো, এ দেখো সেন্টিমিটারটা দেখো একদম ক্রোমোজোমের মাঝখানে আছে না, ক্রোমাটিডের মাঝখানে আছে না, এটা ক্রোমোজোম আছে কি নাই? আছে। এরকম ক্রোমোজোমকে বলা হচ্ছে কি? মেটাসেন্ট্রিক। আমি ওই ছবিটাকে আমি ওভার না করে উপরে দেবো হবে উপরে কেন? তুমি এইভাবে করো না, তুমি যেমন খুশি এমন ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। দুটো বাহু থাকলেই হলো, ঠিক আছে? ছোট বড় কোনো ব্যাপার না ছোট বড়টাই ব্যাপার তো। যদি না থাকে তাহলে টেলোসেন্ট্রিক, এক সাইডে একটু ছোট হলে ছবি আঁকতেন নাকি অ্যাক্রোসেন্ট্রিক, যদি দুটোর একদম মাঝখানে থাকে মেটাসেন্ট্রিক, আর যদি মাঝের থেকে একটুখানি দূরে সরে থাকে এদিক ওদিকে থাকে তাহলে সেটাকে কি বলবো? সাব মেটাসেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম ক ভাগে বিভক্ত? 4 ভাগে। একদম টেলোমিয়ার অঞ্চলে থাকলে টেলোসেন্ট্রিক,
একটুখানি ভেতরে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক, একদম মাঝ বরাবর থাকলে মেটাসেন্ট্রিক, আর যদি মাঝ বরাবর থেকে একটুখানি এদিক ওদিক থাকে তাই কি বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। আচ্ছা স্যাটেলাইট বলেছি, গৌণ খাত যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে এবং টেলোমিয়ারকে সমবয়স বিশিষ্ট ফোলা বাল্বের মতো অংশ দেখায় তখন তাই কি বলা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হবে স্যাট ক্রোমোজোম। এরপরে টেলোমিয়ার, ক্রোমোজোমের যে দুই প্রান্ত দেশ আছে তাকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোজোমের যে দুই প্রান্ত দেশ তাকে কি বলা হচ্ছে টেলোমিয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কতগুলো জিনিস আঁকা হয়েছে। ক্রোমোজোমের একদম মাঝখানের অংশটাকে কি বলা হয় বলতো সেন্ট্রোমিয়ার। এই গোল অংশগুলো কি বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার থেকে 40 খানা স্পিন্ডল অনুনালিকা নির্গত হয় যেগুলো স্পিন্ডল অনুনালিকা, স্পিন্ডল অনুনালিকা। আচ্ছা অনুনালিকা নির্গত হয় যার সঙ্গে কাইনেটোকোর কি থাকে যুক্ত থাকে, যার সঙ্গে কাইনেটোকোর যুক্ত থাকে। এটা কার চুল? তোমার আমার না তাহলে তোমাকে গিফট দেওয়া হলো। ওরে বাবা তো আমার চুল খুব পাতলা আর এটা কালো রঙের একদম কালো। ওরে বাবা রে क्या हमका देखो ये ना क्या बोला इसका कलर हमारा ঘোড়া চুল। ঘোড়া চুল ঠিক বলেছিস আর এইটা পুরো কালো দেখ ডিপ কালো চুল বিশেষজ্ঞ। আমার চুল পুরো পাতলা কই? চুল তুই কই? এই দিল বুঝে না গেছে না না এত শক্ত না ওই রঙ। কি হয়েছে ওই রঙ। চুলে লঙ্কা টানবার সাথে হবে না হালকা করে টানবা এরকম বললাম। ও পরে শুধু বসে গেল। এখন আমার চুল আরো পাতলা আর রং এত ডিপ না করো। চুল বিশেষজ্ঞ। সব বিশেষজ্ঞ হয়ে গেছে। এখানে এরকম কোনো কিছু নেই বিশেষজ্ঞ নেই, সবাই বিশেষজ্ঞ। বড় বড় বিজ্ঞান নেই। আর আমাদের পাড়ায় আছে, আমাদের পাড়ায় না বলতে ওই পাড়ায় দুজন, একেবারে ডিস্টার বাবা, একেবারে ডুবেলের বাবা, বড় বিজ্ঞানী। আমাদের খুব পাড়ায় কাছে। যা দিবি সেটা ঘর বানাচ্ছিস, ঘর না আরে কিছু বানাচ্ছিস, এরকম করলে এরকম করে ওরকম করে করতে হবে। ইঞ্জিনিয়ার হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ার। রাস্তা বানাচ্ছে, মেশিন আলাকে বলতে ড্রাইভার দিকে তুমি এরকম বানিয়ে যাচ্ছ কেন? গাড়ি চাপাও। ওই লোককে তো বলেছি ওই লোক মুখে দিয়ে। বলে ভাষা মারতে হয়েছে তো তারপরে 3-4 দিন তারপর আজ ধরে দিল। আমার নাম লেখো এস এখানে কারোর নাম লেখা হচ্ছে না সোনার চাঁদ। সুদি সুকান্ত, সুকান্ত শ্রেয়া, শ্রেয়া সজল, সঙ্গীত বলে অঙ্কিত আর সবিতা আলাদা। কি সৌভিক এস সৌভিক ও হ্যাঁ, সবিতা শুধু অঙ্কিত আলাদা। হ্যাঁ তাও এখানে যারা যারা আছে সব সবাই এস আচ্ছা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, কি আছে একটু বুঝাও। এটা পরে বোঝাচ্ছি, আগে শোনো না, এটা বোঝাচ্ছি না। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান শোনো, ক্রোমোজোমের মধ্যে দেখো প্রথমত প্রোটিন থাকে। ক্রোমোজোম পিওর, ক্রোমোজোমটা যে পুরো প্রোটিন দিয়ে তৈরি, ক্রোমোজোম পুরোটা প্রোটিন দিয়ে তৈরি। তাহলে ক্রোমোজোম তোমাদের একটু আগে যখন এঁকে দেখালাম যে এক্স এর মধ্যে ছিল, তাই না? তার মধ্যে যে জড়ি জড়ি ছিল এটা কি বলা হচ্ছে, এটা কি বলা হচ্ছিল? না 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 না, জড়ি জড়ি ছিল এই অংশটার নাম কি? সুতোর মতো হয় এটা ডিএনএ। তাহলে ডিএনএ নিজে একটা প্রোটিন, আর এই ডিএনএ কুণ্ডলিত হওয়ার পর তার সাইডে সাইডে যে প্রোটিন থাকে। সেটাও একটা প্রোটিন, তাই তো? তাহলে এখন বলা হচ্ছে কি ক্রোমোজোম প্রোটিন দিয়ে তৈরি। প্রথম প্রোটিনটা কি যেটা সাইডে থাকে সেটাকে বলা হচ্ছে হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন, আর তার মধ্যে থাকে ডিএনএ অথবা আরএনএ নিউক্লিক অ্যাসিড, হয়ে গেছে? হ্যাঁ, সবার কি ডিএনএ থাকবে? আচ্ছা এবার চলে আসি প্রোটিন। দেখো প্রোটিন ডিএনএ বলো, তারপরে বলো। আচ্ছা ক্রোমোজোমে দু ধরনের প্রোটিন থাকে, না এই একটু পরে পরে। ক্রোমোজোমে দু ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে ক্ষারীয়, একটা হচ্ছে আম্লিক। আম্লিক মানে অম্ল মানে অ্যাসিড, একটা হচ্ছে ক্ষারীয়, একটা হচ্ছে অম্লিক। তাহলে ক্ষারীয় প্রোটিনের নাম হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, মুখস্থ রাখবা।
আর হচ্ছে আম্লিক প্রোটিনের নাম হচ্ছে কি, কই 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 কই, ট্রিপ্টোফ্যান আর হচ্ছে টাইরোসিন। ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে নিউক্লিয় হিস্টোন। কি তৈরি করে? নিউক্লিয় হিস্টোন। তাহলে ক্রোমোজোমের কটা অংশ? দুটো, উপাদান দুটো। একটা হচ্ছে প্রোটিন যেটা হিস্টোন অথবা নন হিস্টোন হবে, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। হয়ে গেল। তাহলে এখন ডিএনএ এবং আরএনএ সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে। দেখো, ডিএনএ হচ্ছে মইয়ের মতো হয়, ডিএনএ হচ্ছে প্যাঁচানো মইয়ের মতো হয়, আর আরএনএ একদম সুতোর মতো হয়। হয়েছে? বোঝাবো। মই দেখেছো তোমরা? মইতে কটা বাহু থাকে? আচ্ছা, মইতে কটা তন্তু থাকে দুই সাইডে? দুটো তন্তু থাকে। এবার মইয়ের মতো করে যদি পেঁচিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কার আকৃতি হয়ে যাবে? ডিএনএ এর আকৃতি। আর আরএনএ দেখো পুরো সুতোর মতো, দেখো এদিকে ওদিকে সুতো যেমন হয় সেভাবে ছড়িয়ে আছে। তাহলে আরএনএ একতন্ত্রী নয় দ্বিতন্ত্রী? একতন্ত্রী। আরএনএ গুলো হচ্ছে কি যেমন তেমন এগোচ্ছে না বই এরকমই আছে? যেমন তেমন লিখেছি, ডিএনএও যেমন তেমন লিখেছি। বলো ভালো। তাই যে বইটা দেখা ডিএনএ চেক করে, আরএনএ চেক করা যায়। হুম, যাবে না কেন, সব করেছে। আসলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড তাহলে ক ধরনের পেলাম? নিউক্লিক অ্যাসিড দু ধরনের, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। তাহলে স্বরূপ ডিএনএ এর পুরো অর্থ ডাইঅক্সাইড না বলো, তুমি বলো, সুদীপ বলো, বইয়ের লেখা নেই, বলো। খুঁজছে, ডিঅক্সারাইড ছি 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 ছি, মুখ উচ্চারণ করতে পারছে না। ডিঅক্সাইড আমি করে দিচ্ছি। পেজ নাম্বার ও রাইবোনিউক্লিক অ্যাসিড, কি বললে? আইবো বলো। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ভালো করে উচ্চারণ করতে পারেনি। তুমি বলো, উচ্চারণ করে শোনাও। ক্লাস 10 এ বলো ডিএনএ এর ফুল ফর্ম বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ, আর শোনো, আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ মানে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এনএ মানে নিউক্লিক অ্যাসিড। কার গরম লাগছে? কত গরম কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর 5 মিনিট চলুক, ও বাচ্চারা গরম লাগছে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড শোনা নাও। নিউক্লিক অ্যাসিড কত ধরনের হয়? দু ধরনের, একটা ডিএনএ, একটা আরএনএ। ডিএনএ কাকে বলে? দেখো, ডিএনএ কথার মধ্যে আছে কি ডি অক্সিরাইবোজ। ডি অক্সিরাইবোজ, একটু একটু চলুক। ডি অক্সিরাইবোজ মানে কি? এই শোনা, এই কথা না, যে রাইবোজ শর্করা থাকে সেটা কেমন? ডি অক্সিরাইবো প্রকৃতির। তাহলে ডি অক্সিরাইবোজ শর্করা নির্মিত বা দিয়ে গঠিত সব প্রজননশীল পরিব্যক্তিতে সক্ষম যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড থাকে তাকে কি বলে হচ্ছে? ডিএনএ। তাই দেখো, ডিএনএ নামের মধ্যেই ডিএনএ এর কাকে বলে আছে? ডি অক্সিরাইবো। তাহলে কি বলবো? ডি অক্সিরাইবোজ শর্করা দিয়ে তৈরি সব প্রজননশীল দ্বিতন্ত্রী। হয়েছে? আচ্ছা, তারপরে কি বলেছে? নিউক্লিক অ্যাসিডকে বলা হচ্ছে কি? ডিএনএ। বোঝা গেল? আচ্ছা, আরএনএ এর ক্ষেত্রে বলতে হবে কি রাইবো শর্করা কেমন? রাইবোজ প্রকৃতির। রাইবো শর্করা দ্বারা নির্মিত একতন্ত্রী, রাইবো শর্করা দ্বারা নির্মিত একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলে। হয়ে গেল? আচ্ছা, ডিএনএ এর মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস থাকে? দেখো, ডিএনএ এর মোটামুটি রাসায়নিক উপাদান হচ্ছে 3টে। একটা হচ্ছে শর্করা, রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, শর্করা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি নাইট্রোজেন বেস। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন বেস, বেস। ডিএনএ এর উপাদান প্রথম হচ্ছে কি? শর্করা। শর্করাটা কি? ডি অক্সিরাইবোজ। ডি অক্সিরাইবোজ শর্করা। 2, হ্যাঁ বহুত দিন পরে জীবন বিজ্ঞান পড়া। আচ্ছা, ডি না না, ডিএনএ আর আরএনএ পর্যন্ত দেবো। না না, ডিএনএ আর আরএনএ পর্যন্তই দেবো। আচ্ছা, তোমার কথা আমি রাখবো। এই পর্যন্ত পড়া দিয়ে ছুটি দাও আমাদের। ক্লাসে দেওয়ার করতে হবে। না অঙ্ক
না চারটে টাকা নিয়ে রে আমার টাকা লাগে কি কি অংশীদারি পরে হবে, এর মতো ওখানে অংশীদারি চলছে। না তো তাহলে? জ্যামিতি করাচ্ছে তোমাদের কি করাচ্ছে? ওই তো ওই জিনিসটা ওই ত্রিভুজ আকারে যে হ্যাঁ উপরে বৃত্ত ভেতরে ওটাই করাচ্ছে, আমি তো ওটাই করাচ্ছি, ওটাই বলছি। ওই আমাদের বাইরের বৃত্তটা কিভাবে আঁকা সেটা শিখিয়েছে বলেছে হোমওয়ার্ক ক্যালকুলাস দিয়ে দিয়েছে তোরা পারবি ওরা আজকেও পারবে না সেকেন্ড ব্যাচে সাড়ে সত্তর এখানে কি খেলা করে আচ্ছা ওটা তো অন্য কিছু এই যে এই যে ডিএনএ আর আরএনএ এর প্রত্যেকেরই 3টে করে উপাদান আছে, হয়েছে। ডিএনএ তে সর্বপ্রথমে একটা শর্করা থাকে, সেটার নাম ফার্স্টে আমরা বলি কি ডিঅক্সিরাইবোজ। শর্করার নাম কি? ওয়েট, আমি পড়িনি, তাহলে বন্ধ করে দেবো। ডিঅক্সিরাইবোজ হয়ে গেল ফার্স্ট, বলতে হবে না। আর আরএনএ তে যে শর্করা থাকে সেটা হচ্ছে কি রাইবোজ। আরএনএ তে শর্করার নাম কি হবে? রাইবোজ। হয়ে গেল। আচ্ছা এই শর্করার পরে থাকে একটা করে নাইট্রোজেন বেস, কি থাকে? নাইট্রোজেন বেস। আচ্ছা নাইট্রোজেন বেস আবার দু ধরনের হয়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে না পিরিমিডিন। এটা পড়িয়ে নি পুরোটা, তারপরে বলছি। এই যে সেকেন্ড দাও একটা চাক 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 দিবা কাছে ছুটি হোক, তারপর গলাটা কেটে দিই। গলাটা কেটে দিই। দাও না ফুল ফেলতে কানে গিয়ে যাচ্ছে ছেড়ে দাও, গাল ধনী ব্যক্তি তুমি। শোকেসে বের করে নিস গাল দুটো গেঞ্জি আমি বাবার গেঞ্জি মেয়েদের ওগুলো বোঝা যায় না ও কি পড়েছে। যাই হোক, এই শোনো, মেয়েরাই ভালো বাবার গেঞ্জি ঠাকুমার গেঞ্জি শাশুড়ি সবই তো বুঝলাম। এই শোনো, ডিএনএ তে নাইট্রোজেন বেস কটা থাকে? দুটো, পিউরিন আর পিরিমিডিন। আরএনএ তেও সেম থাকে, পিউরিন আর পিরিমিডিন। গেঞ্জি বাবারটা আমার এইখানে আসছে আর তোর মতো আদেশ শেয়ার করার জন্য হয়ে গেল। আচ্ছা 3 নাম্বার জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। 3 নাম্বার জিনিস কি থাকে? ফসফরিক অ্যাসিড। একই থাকে, শুধু একটা জায়গাতে পার্থক্য আছে, সেটা বলছি দাঁড়াও। শর্করা রাইবো। প্রথম পার্থক্য হচ্ছে এর ডিঅক্সিরাইবোজ শর্করা, এর রাইবোজ শর্করা। নাইট্রোজেন বেসে একটা পার্থক্য আছে, দেখো দুজনেরই পিউরিন আর পিরিমিডিন দুটো নাইট্রোজেন বেস থাকে। ব্যাপার হচ্ছে প্রথম জনার মানে ডিএনএ নাইট্রোজেন বেস যে পিউরিন হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। কি থাকে? অ্যাডেনিন আমি এ দিচ্ছি আর গুয়ানিন আমি জি দিচ্ছি, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনে যে থাকে সেটা হচ্ছে সাইটোসিল, না না এটিজিসি। আচ্ছা থাকে যে সাইটোসিন আর থায়ামিন। কি থাকে? ঠিকই তো বলছিস সিটি ওই সিটি। কি বুঝতে পারলাম? যে ডিএনএ তে নাইট্রোজেন বেস হিসেবে যেটা থাকে পিউরিনের মধ্যে কি থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন, হয়ে গেছে। আর পিরিমিডে থাকে সাইটোসিন আর থায়ামিন, হয়েছে। আরএনএ এর ক্ষেত্রে পুরো সেম থাকে, একটু আলাদা। আর এ ইউ পিউরিনে এজি থাকে, অ্যাডেনিন আর গুয়ানিন থাকে, কিন্তু পিরিমিডিনে থাকে সাইটোসিন আর ইউরাসিল। তার মানে কি থায়ামিন এখানে যেটা আছে, এখানে থায়ামিনটা কি হয়ে যাচ্ছে? ইউরাসিল হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে ডিএনএ এর কটা অংশ? 3টে। প্রথম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, তারপর নাইট্রোজেন বেস কত ধরনের হয়? পিউরিন আর পিরিমিডিন 2 ধরনের, পিউরিন 2টো, অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিন 2টো, সাইটোসিন আর থায়ামিন, হয়ে গেল। আর সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড থাকে, হয়ে গেল। আরএনএ তে দেখো রাইবোজ শর্করা থাকে, শর্করাটা কেমন? রাইবো নিউক্লিক অ্যাসিড বলছি না, তা রাইবোজ শর্করা। নাইট্রোজেন বেস থাকে কটা? 2টো, পিউরিন পিরিমিডিন। পিউরিন কটা? 2টো, এজি। পিরিমিডিন 2টো আর সি ইউ। এখানে যেটা টি আছে সেখানে এটা এখানে কি হবে? শুধু ইউ হবে। আর লাস্টে কি হবে? একটা ফসফরিক অ্যাসিড, যার নাম ফসফরিক অ্যাসিড, ওভাবে কি হবে। আচ্ছা এবার হচ্ছে যে এদের মধ্যে কতগুলো ছোট ছোট জিনিস আছে, দেখবে যে এটি এর সঙ্গে কে যুক্ত হয়? অ্যাডেনিনের সঙ্গে কে যুক্ত হয়? থায়ামিন যুক্ত হয়। ডিএনএ তে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন যুক্ত হয়, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত হয়। এবার এখানে পার্থক্যটা হচ্ছে যে এর সঙ্গে টি যখন যুক্ত হয় 2টো নাইট্রোজেন বন্ধন থাকে, দেখো মাঝখানে 2টো দাগ দিয়েছি না? কটা নাইট্রোজেন বন্ধনী আছে? 2টো। কিন্তু গুয়ানিনের সঙ্গে যখন সাইটোসিন যুক্ত হয় তখন 3টে নাইট্রোজেন বন্ধনী থাকে। ওটা রাসায়নিক বন্ধনের একটা বিষয়, ঠিক আছে? রাসায়নিক বন্ধনে পড়ো নি H2O, ওই রকম জিনিস। তড়িৎ যদি কোনটা বলো তো? সমযোজী, হ্যাঁ। আচ্ছা এবার ওরা দেখে দাও
একটুখানি ধরো, জাস্ট একটুখানি। কি হলো ভাই? আচ্ছা আরএনএ আসছি, শোনো আরএনএ সাধারণত একতন্ত্রী হয়, কিন্তু যেখানে প্যাঁচ খেয়ে যায় সেখানে হচ্ছে কি গুয়ানিন আর সাইটোসিন যখন কাছাকাছি চলে আসে তখন ওরা বন্ধন তৈরি করে। কি বন্ধন? ঠিক বলো। নাইট্রোজেন বন্ধন। কি বন্ধন? নাইট্রোজেন বন্ধন। একইভাবে এ আর ইউ, অ্যাডিনিন আর ইউরাসিল যখন কাছাকাছি চলে আসে তখন দুটো বন্ধন তৈরি করে, যে নাইট্রোজেন বন্ধনই তৈরি করে দুটো। ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের আছে পার্থক্য। ডিএনএ তার পার্থক্য পয়েন্ট আছে এখানে 5টা। পার্থক্য পয়েন্ট কটা? তাহলে প্রথম পয়েন্ট হবে শর্করা দিয়ে। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএ তে কি থাকবে? রাইবোজ শর্করা থাকে। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন বেস। ডিএনএ তে থাকা নাইট্রোজেন বেস হচ্ছে কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। পাশে কবি কি লিখবো? আরএনএ তে থাকা নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে অবস্থান। ডিএনএ কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের মধ্যে। কোথায় থাকে ডিএনএ? নিউক্লিয়াসের মধ্যে। আর অনেক সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকা যায়, প্লাস্টিডের মধ্যে ডিএনএ পাওয়া যায়। ঠিক আছে। আর আরএনএ থাকে শুধুমাত্র সাইটোপ্লাজমে। আরে কোথায় থাকে? সাইটোপ্লাজমে। আচ্ছা গঠন, ডিএনএ দ্বিতন্ত্রী হয়। ডিএনএ কেমন হয়? দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো। দ্বিতন্ত্রী এবং সিঁড়ির মতো প্যাঁচানো। সিঁড়ির মধ্যে কি করে? হ্যাঁ, সিঁড়ি মানে এখানে মই। সিঁড়ি মানে মই। আরে এক ধরনের দেখবা যে কিছু কিছু সিনেমা হয়তো দেখেছো, তুমি যে রাউন্ড 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 সিঁড়ি দেখেছো না? বিষয়টা হচ্ছে যে ওই সিঁড়িগুলোর মতো দেখতে লাগে। এবার কিন্তু অত অ্যাঙ্গেলটা অতটা থাকে, মানে অতটা স্মুথ হয় না, মানুষ ওঠার জন্য অ্যাঙ্গেল অনেক কম থাকে, এর অ্যাঙ্গেলটা অনেকটা বেশি থাকে। এটা বেশি মুড়াই দেবে। বেশি মুড়াই ফেলেছে। আচ্ছা আরএনএ একতন্ত্রী। কাজ, ডিএনএ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য বহন করে, আর আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। আরএনএ কাজ কি? প্রোটিন সংশ্লেষ করে। সিলেবাসের বাইরে একটা কথা বলে রাখছি, রাইবোজোম কিন্তু আরএনএই বানায়। রাইবোজোম আরএনএ তৈরি করে। তাহলে আরএনএ একটা আরএনএ দেখো এ জি ইউসি আছে না? এখন মনে করো আরএনএ ইউ এর জায়গায় টি আছে, ইউ এর জায়গায় টি আছে, হয়েছে? তাহলে এখন দুটো একই রকম আরএনএ ধরো কাছাকাছি এসে যুক্ত হয়ে গেল, সোজা হয় মইয়ের মতো যুক্ত হয়ে গেল। বুঝতে পেরেছো? যুক্ত হওয়ার পরে একটু প্যাঁচানো হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? ডিএনএ। আরএনএ থেকে ডিএনএ মানে তৈরি হয় হচ্ছে সিঙ্গেল একতন্ত্রেই তৈরি হয়। পরবর্তীতে কিছু যন্ত্রপাতি মানে কিছু অঙ্গাণু আছে যেগুলো দুটোকে জুড়ে ডিএনএ বানিয়ে দেয়। একদম শরীরের মধ্যে আমাদের যন্ত্রাংশের মতো কাজ চলছে। যাই হোক, খুব ভালো কথা, একটু অঙ্কে আসতে হবে। আজকে জীবন বিজ্ঞান একটুখানি পড়ানো হলো, টেক্সট বইয়ের পড়া হচ্ছে। এগুলো তো পুরনো পড়া, আজকে নতুন পড়ছো নাকি তুমি? কোশ্চেন বেশি আছে। শর্ট কোশ্চেন বেশি থাকবে। তোমাদের আজকের পড়া হচ্ছে 43 পেজের এই ডিএনএ আরএনএ এর পার্থক্য শেষ পর্যন্ত। আটটাই খেলা দেখতে হবে। হ্যাঁ, খেলা তো দেখতেই হবে। তাহলে এই কি কার করবে? সাথে আছে? কালকে বিশাল খেলে। আর তুই না? কত আসিস ভালো। কোথায়? আরে বিরাট কোহলি আর ধোনির মধ্যে তো? না, ঠিক আছে। কালকে আর কি? লাস্ট ওভারে বলছি কি তুমি কি খেলা দেখবা? খেলা কাল দে আমার। কালকে মুম্বাই লাস্ট ওভারে 4-6 আরে বুঝি না। খেলা দেখে লাভ। হ্যাঁ আমিও বুঝি না, আমি ওই জন্য দেখি না। হ্যাঁ? আ- এই বুঝলেও ওই 4:30 মানে আমার ওই সময় খুব কোথায় আমার বুঝেছে? বুঝতে আসতে ভালো লাগে না। ও আচ্ছা, তাও ভালো। কাকা ধরা টুকটাক দেখলে কাকা বলে যে জানিস এরকম তো এরকম কে ব্যাপার। জিতলো কি আর? আমার ভালো লাগে না। দিয়ে ও এমন কথা বলছে। আমি এসব আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমি বুঝতে আসতে পারি না। ও দা স্বরূপ, দাদা সজল আসেনি, সুদীপ, দাদা ভালো তো বলছে। শ্রেয়া, অঙ্কিত আসেনি, তানিয়া আসেনি, সুকান্ত, যে ওর খোঁজ খবর খুলবে নাকি? বাজারে দেখছি তো ওর জন্য বলছিলাম। বলতে আমার সেদিনে দেখছি ফোনে দোকান থেকে এক করে গেল। কে? তুই ভিডিও দেখছিস ফলো করছিস ও বলো করে বেড়ায়। ফলো করে। তানিয়ার কাছ থেকে নিয়েছে। তাহলে আরেকজন কে দেখ দেখো মারধর খাওয়া কিন্তু। আর এবার এইগুলোকে ফোনে না। এই ওরা মুসলিম মেয়েরা মুসলিম না? ওরা মুসলিম না হিন্দু মুসলিম। নামদার সরো এই কিন্তু ওরে চুড়িদার পরে আসো তো। পর্তুগালের মতো যেটা তা আসবে না কেন? মুসলিমদের চূড়া ধরে। আরে না না, তুই ভয় পেয়ে না, কোনো ব্যাপার না। জি যা পর্তুগালের মতো কেটে চলে আসে ও তোকে ওই ধরনের ও কিন্তু তোর বাবা মাও বলতে পারবে না আরে না গো, ওরকম কোনো ব্যাপার নেই। বাসের চাষার দিকে না না ও কিছু করবে না মুসলিম জাতির লোক ওরা তো আমাদের মতো না যে সবাই সবাইকে পাশ দিয়ে বেড়ায়, ওরা সবাই মিলে একসাথে এসে ওর যত না না ও তো সবাই মিলে তোকে ধরে মারবে শেষ না, করবে। বাসের চাষার নিয়ে এসে তেল মাটি মুসলিম বাড়ি করে। মুসলিম জাতি আমাদের থেকে অনেক ভালো ওর আমাদের ওই সব মতো- বলতে হবে ও মারপিটের কথা জানিস হ্যাঁ। বাসের চাষা তুই নিয়ে শুকনো হয় এই ধর, ওই যে আমাদের মেয়ে আচ্ছা ও তো কিছু করেইনি, তুমি ফালতু বলছো কেন ওকে? আগে তো শিখে রাখলাম। আমি দেখলাম। বাইরে যদি করে যাবে হ্যাঁ?
বলানো যায় না, ওই তোমার সড়ক দিয়ে কি যেন হবে? আসলাম চাচা। রঞ্জন মিয়া। চাচা সড়ক অনেকে পরে পরে বলবে, গামছা পরে চাচা ঘুরে বাড়ি বেড়াচ্ছে। চলে। আরে না গো, এগুলো কোনো বড় বিষয় না। ছোট মিয়া। এই বাকি আজকের দিনে কোনো অনেক আছে, অনেক মুসলিম পরিবার আছে যেখানে হিন্দু এখানে ওই যে শাহরুখ খানই তো আছে, শাহরুখ বাবু। না না, সড়ক যদি বেশি বেশি করে ফেলে তারপর আরেকটা কি আছে ফর্সা করে, ওই লোকের নাম আমি জানি না। ওরা হচ্ছে ওদের কাছে সব মেরে গেলে ওর বাবা মা কিছু বলবে না। আর সড়ক কি ওর বাবা পাইলট, ওদের কাছে গেলে তাহলে স্বরূপ বোধহয় কোশ্চেন গুলো দিলে না স্বরূপ? ঠিক আছে, ধন্যবাদ অনেক। অঙ্ক বইটা বার করো, আজকে না একদম একটা চ্যাপ্টার শেষ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ? মানুষ খুব করে। কোনটা কোনটা এত কম আছে? পরিবিদ্যার চ্যাপ্টার তো সহজ আছে। আড্ডা বেরো না, বুঝছো বেশি? সড়ক সাবধান করে দাও। স্বরূপ ভালোই আছে, তুমি নিজের কথা ভাবো। বলে আসলাম তো তাই আসবে। তো ভালো, তো কি হয়েছে? গামছা পরে কিছু করতে আসছে। ওরে কে দাও। গাড়িটা আমাকে দাও তো একবারে। হ্যাঁ? গাড়িটা হয় কাটা। তোর বাবার পাইলটের এক ব্যাটারি স্কুল নিতে হয়। তো তখন থাকবেই না। ও 12 ঘন্টা গাড়ি চালায় কিছুই না। বস, আগে ফোন করবে। আমাকে দাও না। ই, বের দাও। কেন? তা আমাকে দাও। ধরো ধরো ধরো, ও সরকে দিলেও কি বলা গো? যেত কেটে কেটে দাও। এবার কাটাও, যাকে দিয়ে পারবো। কি? কাটো কাটো। ওরা আমার হাত দিয়ে এই যে দিলাম গেল। নেমে যাবে আর কিছু না। আচ্ছা, আমাকেই কাটতে হবে? কাটো কাটো। কাটো। ভয় পাচ্ছি। আর নাও। বসো বসো, বলছে মরলে মরে যাবো। ব্লেড আছে তো আমার কাছে। কেন গো, তুমি ব্লেড নিয়ে কি করো? ব্লেড অনেক কাজে লাগে। দেবো? না না, ও, ভাই গোপল পেন্সিল ওখানে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ ওগুলো সেফটির জন্য লাগে, প্র্যাকটিস ট্রেনিং না এটা। যদি কেউ সে আগে ধরে নিয়ে চলে যায়। আকাশের প্যাকেট দাম বলা যায় না। আকাশে তো একটা মেয়ে, ওই জন্য ওর লাগে। আমারটা কিছু থাকে না। কে? আকাশ? আকাশের প্যাকেট দাম থাকে। সুই লাগে কি থাকে? কি থাকে? আই লাগে। দা। স্পেশাল কোডা। আমাদের তো কোদাল কোদাল লাগে, আমার হাত। আরে সুই দরকার আছে। সুই বাই হ্যাঁ বলতে। দরকার কিন্তু ভালো করে এদিকে তুলে চলে গেছে। আজ এই শোনো, তোমাদের কি? 176 পেজ বার করো, এদিকে তুলে নিয়ে গিয়ে- পেজ নাম্বার 176। রেগে হয়ে যাবে। এটা কেন ওই করে? রকম ঘুরে নিবে এখন। আনিনি। উপরে না। তুমি সৌরভের থেকে নিয়ে করো, সৌরভের কাছে আছে। আমাকে নেই। কত বে? চুপ দে। এই দুজনে মিলে একসঙ্গে করো। কত কত বে? আমি আগে করবো তারপর গ্রামে। শেয়ারিং Yes. শেয়ারিং। কোষে দেখি 11.1 পেজ নাম্বার কত? বোর্ডে লেখা আছে। দাঁড়া, দাঁড়া, আমি খাতা আমাকে বার এই করি না। তুই তোর বলি এক্সট্রা আছে। বেস্ট নেই। কি রুল দিয়ে তোর পেন দিতে? রুল দিও। দাদা বুঝেছো এই অঙ্কে একই জিনিস মানে ভুল করছিলাম। অ্যাঙ্গেল দিচ্ছি, টুকটা লিখিনি। আচ্ছা দে তো। দি দাঁড়া নিয়ে আনো। মিথ্যা কথা বলবি না। ও গো দাও না। আমার কাছে একটা সেটই ছিল, ওকে দিয়েছি সবকিছু। আমি নিয়ে আসবো তো। আমি আগে করবো তারপর দেবো। হ্যাঁ তাই করো। আচ্ছা, সবার প্রথমে দেখো 1 নাম্বার ছবিতে কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজ, করবে না আমি বলি দাঁড়াও। তাড়াতাড়ি বার করো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার কত? 176। জ্যামিতি বক্সের রুল কোর্স কোথায়? 176। দেখলা কি লিখুস আমার এত কথা হয়ে গেছে। এই কি রে? ও ভাবতে ভাবতে 10 না। ঘন্টা লাগাচ্ছে। তুই দে আমি করি। নে নে না। 1 কোশ্চেনে দেখো, ওর জন্য আছে আমাদের দাঁড়াবা। 1 এই কর। বার করছি তো। সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাই না? খাতায় স্কেলের সাহায্যে একটা 6 সেমি দাগ টানো। মিস্টেকে টান না হবে। চাঁদা আছে একটা নেই? আমার কাছে স্কেলের সাহায্যে 6 সেমি একটা দাগ টানো। আছে, ওই জিনিসটাই না। দাগের মাপ হচ্ছে 6 সেমি। লিখবো না নিচে। তোমার ছবি আঁকা হয়ে গেছে? শূন্য থেকে করবো দাদা? হ্যাঁ, শূন্য থেকে তো ধরতে হয়।
স্কেল করতে জানিস শূন্য না? থেকে নাকি? তা এক থেকে ধরতে হয়? ও শূন্য থেকে নিয়েছি, শূন্য থেকে। দেখে কেমন তুই আমাকে জানাইস করে দিবি। হয়ে গেছে। পারবি না তুই। পরে 6 সেমি তো আমার পুরো স্কেল খেয়ে নেবে। ওটা তোমাদের দেখানোর জন্য 6 সেমি, ওটা 12 ইঞ্চি। আচ্ছা হয়েছে এরকমই। না। এখন 6 হ্যাঁ, বলো। আবার বলবো কি, কোশ্চেন পড়ো। দেখো বলেছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি। তার মানে কি 6 সেমি দৈর্ঘ্যের আমার 3টে বাহুই হবে, তাই না? তাহলে 6 সেমি টানার পর কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এক জায়গায় কাঁটা এক জায়গায় পেন্সিল বসিয়ে 6 সেমি মাপটা নাও। পেন্সিল কম্পাস মানে পেন্সিল লাগানো আছে ওই কম্পাস, তো নেই তো পাশের জন্য থেকে নিতে হবে। নিয়ে উপরে একটা কাটো আর এই সাইড থেকে আরেকটা কাটো। নিচে দাগ কাটবো না একটা বড় করে? হ্যাঁ ওটা দিয়ে কি করছো? ওখানে হবে না তোমার। এখানে এইটুকু দাগবে? হ্যাঁ আঁটবে। শোনো ছবি যখনই আঁকবে, এই শোনো এই যে উপরে যেন 10 সেন্টিমিটার খালি থাকে, নে ধর। মাথায় রাখবে একটু, অত উপরে হবে না। আমার তো 8.5। আচ্ছা দিয়ে বিন্দুটা বসিয়ে স্কেলের সাহায্যে জুড়ে দাও। কাটতে দেখো। তুই কি আঁকলে ওটা? দাগ কাটলাম। অত বড় দাও, 6 সেমি কাটতে হবে। এই তো 6 সেমি কাটা। তাহলে ওইখান থেকে মাপ নিয়ে 6 সেমি কাটো আগে, দিয়ে নাম দাও নিচে এবি। এই 6 সেমি কাটলে আর কি কাটবো বলবা তো? এ বিন্দুতে বসিয়ে উপরে কাটো এই তো বি। কম্পাসে দাও। সমান। না এই একটা জ্বালাতন। আমি আরো করছি, তুইও কর। আমার কাছে নিলে সুকান্ত এর জন্য। এবার কি কাটবো বলো? 6 সেমি কাটলাম। এ বিন্দুতে বসিয়ে উপরে কাটো, বি বিন্দুতে বসিয়ে উপরে কাটো। 6 সেমি হবে? হ্যাঁ তুই একদম বুঝছিস? তো এগুলো তো পুরনো জিনিস, অনেক পুরনো জিনিস। কম্পাস নেই তাহলে। আচ্ছা এরপরে সমাধান লিখতে হবে। পরের দিন কিন্তু কম্পাস আনবে, পরের দিন কিন্তু শেয়ারিং হবে না আর। শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিং ইজ কেয়ারিং সেটা অন্য জায়গায়, এখানে না। সরল কিন্তু বানাবে কিন্তু। পরের দিন কাউকে বানাবে। যে আমরা তার সে বাইরে যাবে। অ্যাডভান্স করে দেবো। সমাধান কি লিখবো? সমাধানের সব সমাধান হচ্ছে বইয়ে যা লেখা আছে সেটা দেখে দেখে লেখো। একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। তুমি আঁকোনি এটা এখনো? এইটুকুই আঁকা? হ্যাঁ। তথ্য আনা বাইরে কি? এখানে বৃত্ত আঁকতে বলেছে নাকি? আচ্ছা বলেছে কি নিম্নলিখিত ত্রিভুজগুলির অঙ্কন করি, প্রতিটি ত্রিভুজ আচ্ছা পরিবৃত্ত অঙ্কন করি এবং প্রতিক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান ও পরিব্যাসার্ধের মাপ দিই। আচ্ছা শোনো, যখনই একটা ত্রিভুজের পরিকেন্দ্র বলবে, ভালো করে বুঝতে হবে। শোনো মনে করো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে তো, তা ত্রিভুজের ভেতর দিয়ে আমরা একটা বৃত্ত আঁকতে পারি না? এটাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। কি বলবো এটাকে? অন্তর্বৃত্ত। আরেকটা হচ্ছে ত্রিভুজের এই একদম পরিধির উপর দিয়ে বৃত্ত আঁকতে পারি, মানে বৃত্তর মধ্যে ত্রিভুজ চলে যাবে, ওটাকে আমরা কি বলবো? ত্রিভুজের বাইরে। না 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 না, যখন মনে করো ত্রিভুজ আছে, ত্রিভুজের ভেতরে তুমি একটা বৃত্ত আঁকছো, এটাকে বলা হবে অন্তর্বৃত্ত, মানে ভেতরে আছে, হয়েছে? কিন্তু যখন তুমি ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আঁকছো, সেটাকে আমরা কি বলবো? পরিবৃত্ত। সেটাকে আমরা কি বলবো? পরিবৃত্ত। এইবার পরিবৃত্ত আকার একটা নিয়ম হচ্ছে কি, ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে মানে সমান দুই ভাগে ভাগ করতে হবে। নিয়ম কি? কম্পাসের সাহায্যে এই আর্ধেকের থেকে চোখের আন্দাজে একটু বেশি মাপ নেবা, নিচো দিয়ে উপরে একটা কাটবা, নিচে একটা কাটবা, আর পাশের বিন্দু থেকে উপরে একটা কাটবা, নিচে একটা কাটবা। ও অর্ধেকের থেকে একটু বেশি মাপ নাও, দিয়ে এ বিন্দু থেকে উপরে একটা কাটো, নিচে একটা কাটো, বি বিন্দু থেকে উপরে একটা কাটো, নিচে একটা কাটো। হয়ে গেল কাটাকুটি। ফেলেছি তো। একইভাবে বি বিন্দুতে বসিয়ে এই সাইডে একটা কাটা, ওই সাইডে একটা কাটা, আর সি বিন্দুতে বসিয়ে এখানে একটা কাটা, আর আবার ওটা ওটা করে রাখো কি আর ওই একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই সাইডে একটা কাটো, আর সি বিন্দুতে বসিয়ে এই সাইডে একটা কাটো, একইভাবে ওই সাইডে। হ্যাঁ দুদিকে কাটতে হবে। বসে আছো কেন? ও জিনিসপত্র নাই? তোমার এটা কি করো? না না আমার এটা দিয়ে করতে হবে না, খুব শখ নাকি? ওরে হাসি। সবার সব। এ বি ও সি বিন্দু কোথায়? আচ্ছা এবার এই বিন্দুগুলো বসাতে হবে। আচ্ছা বিন্দুগুলো যখন যুক্ত করবা, বড় করে যুক্ত করবা, বিন্দুগুলো যখন যুক্ত করবা বলা উপর নিচে বাড়িয়ে দেবা। এটা তো মিললো না। মিলবে না, মেলার প্রয়োজন নেই। সি বিন্দুটা একটা রেখে দাও। সি বিন্দু উপরেরটা, এই বিন্দুটা সি। না এক করে দিয়ে ওই উপরটা রেখে দাও। কি বলতে চাইছো তুমি?
উপরেটা একবার দেখ। তুই উত্তরে কি লিখছিস? এটা করেছি। হয়েছে কই ও ওটা করতে হবে তো এবার। ওই তো এটা বড় করে সমুদ্র বি থেকে এদিকে কাটো এদিকে কাটো সি থেকে ওদিকে কাটো এদিকে কাটো ছোটবেলাকার জিনিস যেগুলো 1 2 শিখেছো আরে আমার জন্য অসুবিধা নেই। তাই না শ্রেয়া তুই 1 জ্যামিতি শিখেছিলে না বাহ অনেকে কোন স্কুলে পড়তে গো আমি না শিখি ওয়ানে কেউ শিখি ওয়াটার তো তোমার চাপড়া জায়গা দিন। আমি চাপড়া করতাম আচ্ছা তাহলে তোকে একটা বড় করে জুড়বা দিয়ে তো ওটা এরকম করে রাখলাম। যেটা লিখতে পড়েছিলাম এইটা ওই বি তে বসে এদিকে কাটো এদিকে কাটো সি তে বসে এদিকে কাটো এদিকে কাটো ওরে কম্পাসের আর্ধেকের থেকে বেশি মাপ নেবা বি তে বসিয়ে এদিকে ভেতরে একটা কাটো বাইরে একটা কাটো সি তে বসিয়ে ওইটাকে বাইরে একটা কাটো ভেতরে একটা কাটো আর নেবো এটা হাতে করে যাবে আচ্ছা এখন দেখো দুটো রেখাকে যুক্ত করার পরে একটা ছেদ বিন্দু পেলাম ওই ছেদ বিন্দুটাই হচ্ছে তোমার পরিকেন্দ্র ছেদ বিন্দুটা হচ্ছে কি পরিকেন্দ্র এবার এই ছেদ বিন্দুতে বসিয়ে যে কোনো একটা মাথার মাপ নিতে হবে তারপরে সি বিন্দুর মাপ নিলাম একবার কম্পাস ঘুরিয়ে দেখতে হবে যে তোমার এ বিন্দুতে আর বি বিন্দুতে সেটা বসছে কিনা আচ্ছা আমার এটা পড়ে দাঁড়ায় এটা ভালো না হ্যাঁ এবার কি বললে ছেদ বিন্দু থেকে সি বিন্দুর মাপ নাও ইমা কি হলো ছেদ বিন্দু থেকে সি বিন্দুর মাপ নাও দিয়ে ঘোরাও দেখো যে এ বিন্দু বি বিন্দু সব কটা বিন্দুকে স্পর্শ করছে বলো বলো বিন্দু থাকলে তো বিতে থাকছে না আরে ঠেকবে তাহলে ভুল করেছো ওখানে কোনো যে মাপ নিতে বলেছে হ্যাঁ তোমার কিছু একটা মাপ নিতে ভুল হয়েছে আমারটা কোনো রকমে মিলেছে ওইদিকে বেঁকে গেল ওই হয়েছে যাও, দেখো দেখে যাও দেখি বাচ্চাদের আর মিলছে না তো রাখো রাখো নিচেই রাখো পুরো বিন্দু টাইটাই বন্ধু পেয়ে তো অন্য কিছু বলছে কি এত ভারী কেন একটু মাপ আমাদের বি বিন্দুটা মিলেনি। প্রি ভিডিওটা পেলে বি বিন্দু বিন্দু। মিলছে তো বাড়িতে প্র্যাকটিস করবে দেখো মিলবে পুরোপুরি হয়ে গেছে এইটুকুনি আঁকা শেষ হলে যেটা সমাধানে লিখবা না ভিডিও বলে আরেকটা আসতে হবে না যখন পরিবৃত্ত বলবে তখন বাইরে যখন অন্তর্বৃত্ত বলবো তখন ভেতরে এখানে পরিবৃত্ত বলেছে হ্যাঁ আচ্ছা এরপরে বলেছে যে অঙ্কন করে প্রতিকেতে পরিকেন্দ্রের অবস্থান লিখেও পরিবেশের মাপ লিখি আচ্ছা তাহলে এখানে অঙ্কন করার পরে মাঝখানে যে বিন্দুতে ছেদ করে তাকে ও দাও ও বিন্দু দিয়ে দাও সেটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র সেটা হচ্ছে আমাদের এই ওরকম করে গোল্লা পাকাচ্ছ কেন কোন বৃত্ত ওই এই যে মাঝখানে ছেদ বিন্দু থেকে সি এর মাপ নাও দিয়ে রাউন্ড ঘোরাও দেখো এ আর বি এর মাথা দিয়ে যাবে না দে 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 আমাকে বলছিস কি হয়েছে করে নিচ্ছে। এই শোনো যখনই কোনো জায়গায় বিন্দু বসাবা এই যখন দুটো রেখা ছেদ করবে আর বিন্দু বসাবা জাস্ট এটা ডট দেবা তোমরা এরকম করে গোল্লা পাকাও কেন কে বলল জাস্ট একটা ডট দেবা ও বিন্দু তাহলে ঠিক আছে ও তো হাত কাঁপছে গো স্মার্ট ওয়াচে পড়া মানুষ স্মার্ট হতে পারলো না এখনো ওই মারা দাও ঘষতে নেই একবার ও কি ঠান্ডা দেখ ঠান্ডা হাওয়া আসছে তুমি কি খেয়ে ঘুমাও গো তোমার তো গরম লাগে দেখো তাহলে না মাছ করতে ওই জন্যেই শুধু এখন ফল খাবা ফলটাও ভালো লাগে না না খাও 4 5 দিন খাও দেখো রক্ত ঠান্ডা হয়ে যাবে তখন মাঝে ফ্রিজে সন্ন্যাসী হয়ে যায়। হ্যাঁ তখন তোমার গা ঠান্ডা ফ্রিজের প্রয়োজনই পড়বে না জল খাওয়া জল ঠান্ডা হয়ে যাবে ভালো হয়নি আমার। ভালো হওয়ার প্রয়োজন এই সমাধান লিখতে হবে সমাধানে কি লিখবো প্রথমে যেটুকু বইতে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকা হলো যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি লিখে নাও পয়লা কটা জামা পয়লা বৈশাখ কবে গো সামনে রবিবার। ও কটা হলো অনেক জামা হয়েছে প্রচুর এত জামা কি করবো কটা হয়েছে আর মাইনে হবে হবে নাকি সন্দেহ মা কিনে দেয় নাকি তার সন্দেহ ছোটটা? ঠিক আছে না আমার মনে আছে। মা একটা নাইটি কিনে দিতে বলছে নাইটি পরবি নাইটি পরি? দিশি সবাই রেগে গিয়েছে আমি বলি না মা কেন কিনে দিতে চাই না না এটি পুরো আমার ভালো লাগে না তো না বাবা কি বাবার আগে বাবা আমাকে দেখেছেন এগুলো দিতে এই ধরো তোর কি কিনবি এ হয়ে গেছে এইটুকুনি এইটুকুনির পরে একটা ছোট করে দেবো
করে দাও। আরে সবাই রেগে গেছে। এইটুকুনির পরে লিখতে হবে যে ঠাকুমা তো ঠাকুমা আচ্ছা। সাহায্য করতে ভালোবাসে। নাকা ঠাকুমা যায় আমাকে পুরো ঢেকে দিতে, পুরো ঢেকে কি করে দিতাম। ঠাকুমা ঘুমাচ্ছিল তাই রাখতে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবে, দিছি তো মুখটা বার করে রাখবে। না না, বলে, তাহলে হ্যাঁ, তুমি বোরখা পড়ো, আমাকে একজনের ঠাকুমা দেয়। বোরখা পড়বা। তাই করতে হবে ঠাকুমা দেয়। ওঠা বলবে হ্যাঁ এবার ভালো হয়েছে। আমি আগের দিন জিন্সের প্যান্ট আর উপরে এই জামাটা পরে আছি, আমি দেখছি আমি কেমন দেখছি, আমি তো আবার একটু স্টাইল করি আসার আগে কোথাও, বলছে হ্যাঁ হ্যাঁ আর একটু ছোট জামা পর, একদম ছোট জামা পর। আমি বেশি না, তুই বুঝে পড়ে দিতাম। ফোনে সার্চ করবি বুয়ার ফ্রি, আচ্ছা। তুই তো ঠাকুমাকে দেখাবি। ইয়ে বাবা। আর কিছু লাগবে না। আচ্ছা, এবং তারপরে রাতে শুরু করে দেবে। তোকে যেতেই দেব না জীবনে। তুই এই আমার বাড়িতে এসে বাচ্চা আমাকে দেখা ছিল, ঠিক আছে? গাল দিয়ে শেষ করে দিয়েছে। বুয়ার ফ্রি সার্চ করে দেখাবে লাগবে না। আমার তো সাহস নেই। কারণ তারপরে ছোট জায়গা থেকে পড়ে দেখবা আইফোন ছোট জায়গা। ক্ষমতাই নেই দেখানো। দেখা ওর ঠাকুমা তোকে বিয়ে করে দেবে। কি করে দিবি? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস মাপতে বলেছে যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তোমরা স্কেল দিয়ে ও বিন্দু থেকে এখানে এই বিন্দু পর্যন্ত মাপ লেখো। পেন দিয়ে লিখছি তো দাদা। পেন, ছবির মধ্যে পেন দিয়ে লেখা যায় না। হ্যাঁ, সমাধান তুমি পেন দিয়ে লেখো। আচ্ছা, ও থেকে ডি বিন্দু পর্যন্ত মাপ দেখো কত হচ্ছে। ও থেকে ডি পর্যন্ত মাপ দেখো। জীবনে একটা মাত্রা নিলেই হবে। হ্যাঁ, নিলেই হবে। হ্যাঁ ও ডি তো লিখে দিলে তো 3.5 আমার। হ্যাঁ, কি বললে? ও বিন্দু থেকে ডি বিন্দুর মাপ নাও। তোমার 3.5 হচ্ছে? হ্যাঁ আমারটা দেখি। আমার হচ্ছে ওই 4 4 4 এর 2 আমার 1.7 হতো। 1.7 ও আচ্ছা আচ্ছা, আমি ভুল বললাম, ওয়েট। ব্যাপারটা হচ্ছে ও, এই ও বিন্দু থেকে পরিধির উপরে একটা বিন্দুর মাপ দাও। ও থেকে পরিধির উপরে একটা বিন্দুর মাপ নাও, তাই না? ও থেকে পরিধির উপরে, বৃত্তের উপরে একটা বিন্দুর মাপ নাও। ব্যাসার্ধ বলেছে তো। 3.4 7 হয়েছে, তারপরে 3.5 হবে। 3.5 আমার ঠিকই আছে। হুম, ও থেকে বি অবধি নিয়েছি আমরা। হ্যাঁ, ও থেকে বি পর্যন্ত নিলে হবে। আমার 5 5 উত্তর হবে। 4 হচ্ছে না? আমার ঠিক পাঁচ। 5 আমার দাদা ওই স্কেল দিয়ে হবে না, কাঁচের স্কেল দিয়ে দেখো। ভালো দিচ্ছে। আচ্ছা, কি লিখবো? দেখা যাচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ 5 3.5 সেমি। কি না দাদা ভালো করে শোন। দাদুর কাছে একটা ছিল already। দেখে ওটা কি দাদা? দাদু তুমি দেখা যাচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। তো কি যেন আছে না মার না মার বাবা নেই। ওই তো আগে আর আসতো আর রেডিওতে নিয়ে আসতো আর গান চালিয়ে দিত। ভালো লাগতো গানগুলো শুনতে। দোকানে গিয়ে বসে পড়বে, যাও। শুধু দিদি গান শুনতে পারতো। এটা কি রেডিওতে চলছে? টাকা লাগে রেডিওতে? না, অ্যান্টেনা খারাপ করে দেয়। রেডিওতে টাকা পয়সা কিছু লাগে না। সব থেকে বেটার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওই লোক যেগুলো ছেলেকে সুমধুর ভাষায় ডাক দেয়, তখন সেটা শুনতে খুব ভালো লাগে। কেন এই ছেলে গান দেয় কেন ওরম করে? শুনতেই ভালো লাগে। আমি বলো সুমধুর ভাষায় ডাক দেয়, তুমি বলছো গাল দেয়, এ কি কথা? হ্যাঁ আমি তো তাই শুনেছি। কেন, আমি কি করে জানবো? আমার তো মাঝে মাঝে ঘুম ভেঙে ভোর 5টার সময় উড়ে ডাক। হ্যাঁ, ওরম করে দেয় কেন? ও ওঠে না, একটু কুড়ে মতো তো। পড়াশোনাও তো করে না। ওই পড়াশোনা করিনি। করিনি না, করতো, আমি দেখতাম ওর মা পড়াতো। কাউকে সরাসরি করবো বলবা না, বলবো বস এমনি ও আসলে বুঝতে পারতো না মনে হয়, কি জানি। ছোটবেলায় দেখতাম ওই ওই জানলা দিয়ে ওর উকি বাবা তো থাকতো। তোমাকে একদিন বলছে আমার ছেলে একটু পড়ি দিস তর্ক হিসাব পারে না। না তো, কে বললো? সেরা বললি তো ছেলের বয়স কত? ছেলের বয়স অনেক। ওর ছেলে বিয়ে হয়ে গিয়ে একটা ছেলে হুম। তাহলে তুমি পড়াতে আমার। আর আমি কিন্তু বলিনি, কিন্তু ও বলেছে, ওকে জিজ্ঞেস করো। যে বলেছে তাকে জিজ্ঞেস করো, ও লেখা আছে মুদ্রা না। তাদেরই লেখো। বুঝে দাও তো লেখা হয় না মুন্ডি।
তোমরা কি হলো রুলটা? ওর হয়ে গেছে? না লাস্ট লাইনে আচ্ছা রুলটাও দিয়ে দিয়েছে ঘরকে ইচ্ছা নিচ্ছে যে তুমি কিন্তু বাড়ি মেরো না করে, রুল সব ভেঙে যাবে ভেতরে গ্রাফাইট গুলো। তোমার রুল না ওর রুল আমি সবাই এনেছি, তোর তো যথেষ্ট অনেক জিনিস এনেছি। এই দেখ আমি পেন এনেছি। শুধু কম্পাস আনো নি? না কম্পাসটাই এনেছি। কম্পাস কি তোমার এক পিসই? 2 পিস। তাহলে বাইরে রাখো কেন? ব্যাগে থাকে একটা নরমাল, ওটা আমি আগে এই তো ব্যাগে এটা থাকে লোককে মারার জন্য। হ্যাঁ আমি ওটা কালকে লোককে মারার রাতে জন্য? এনেছি। আবার ওই লোককে মারার জন্য তখন আমার ছোটবেলায় একটা ভয় ছিল আমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায়, তাই আমি এখনো ওই কম্পাসের দুটো কাটা আলাদা থাকে না, ওটা হাতে ঢুকিয়ে দিই। যদি রাস্তায় এমনি হেঁটে হেঁটে যাই, সাইকেল নিয়ে গেলে তো পালিয়ে যাবো, হাতে এমনি ঢুকে গেলে হাতে দিয়ে দিই, যদি কেউ আসে এইভাবে বেড়ে যাবো। তুমি পারবা না, দেখবো লাল কালারের মারুতি ভ্যান এনে তুলে নিয়ে ঠিক চলে যাচ্ছে। আমাকে বলছি এই কম্পাস এরকম কিডন্যাপার এসে খুলে তেরম পড়ে যাবে। না, আমার ওটা শক্ত কি করে দিয়েছে। মারুতি ভ্যান টুক করে দাঁড়াবে, দরজা খুলে তোমাকে ঢুকিয়ে নেবে, দরজা বন্ধ করে চলে যাবে। পুরো আর আটকাবে। আর কিছু হয়নি, কিডন্যাপ গাড়ি। টপ মাফিয়ার গাড়ি। মারুতি ভ্যান তো ওই করে ফেমাস হয়ে গেল। আচ্ছা এই শোনো, একের যে অঙ্কগুলো আছে, একের যে 6টা অঙ্ক আছে পুরো সেম। হ্যাঁ, এখানে একের 6 অঙ্কটা করাচ্ছে, একের 6 করো, একের ভিআই এবার লাগবে চাঁদা। কোনটা? চাঁদা। হ্যাঁ এবার চাঁদা লাগবে। দাদা আছে দাদা Yes, আমার চাঁদা। চাঁদা দিয়েছি তোমাকে। আপনি আমাকে চাঁদা আবার হারিয়ে ফেললে নাকি? চালা যায় এইখানে বল হইছে সারা। আমার তো চাঁদা আছে। আমাকে চাঁদা না এই সুদীপ, একের ভিআই এর কোশ্চেনটা পড়ো তো। তোর মতন না সবাই 2 3 4 এই বাড়ি কাজ কত থাকলো বলো? বাড়ি কাজ মাঝেগুলো 2 3 4 5। আচ্ছা 6 এর কোশ্চেনটা বলেছে যে ABC একটি ত্রিভুজ যার ভূমি BC সমান 5 সেমি, অ্যাঙ্গেল ABC 100 ডিগ্রি এবং BC সমান 4 সেমি। এবি সমান 4 সেমি। তাহলে আগে তোমাদের যে কাজটা করতে হবে, খাতাতে 5 সেমি আর 4 সেমি আর 100 ডিগ্রি উপরে আগে টেনে রাখতে হবে। এই মুখে আওয়াজ করে না, ও মাকে মুখে আওয়াজ করে না। তুই কম্পাস দে ওরা তো কাজ চালা দে। এই চালা দে। চালা। এই চালা। বাড়ি যা। হাট। এটা 5 সেমি, ভালো তো। চল। এটা 4 সেমি, এসেল দে। গেল দেবে এসেল দে। 4 সেমি। হ্যাঁ প্রথমে বলেছে কি বিসি, রাখো দাঁড়া রাখো। দাঁড়া তাহলে এটা বি, এটা সি, আর এটা হচ্ছে এবি। আচ্ছা এবার বলেছি কি আরেকটা কোণ আঁকতে বলেছে, যেটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে খাতার উপরে একটা দাগ টেনে 100 ডিগ্রি কোণ আগে টেনে রাখো। पाँच चार और 100 আচ্ছা 100 ডিগ্রি কোণের বাহুটা একটু বড় রাখবা। হ্যাঁ দিবি না তুই দেখতে পারবি না, ঝাপসা ঝাপসা। তাই অনেক পুরনো এটা। দিতে না তুমি যেন আনতে বললে দাদা বলো 100 100 ডিগ্রি। হ্যাঁ নতুনটা আনি। কত সেমি না 5 সেমি না 4 সেমি না 5 সেমি 4 সেমি, ওটা 100 ডিগ্রি। 100 ডিগ্রিতে বাহুর মাপ লাগবে না, যেমন তেমন আঁকলেই হবে, শুধু কোণ ঠিক থাকলেই হলো। বাঁ দিকটা না ডান দিক তোমার যা ভাল লাগে না, বাঁ দিক ডান দিক। হাত চালাও হাত চালাও। और এই দিকে যাবে 100 ও চাঁদা বুঝতে পারো না? এই দেখে নাও, এই যে চালাতে দেখো না, দেখো না, দেখো দাগ টানা হয়েছে, এই দাগ টানা, টাকা দাগ কাটো দাগ কাটো দাগ কাটো। এই তুমি কোলের উপরে নিয়ে করছো কেন ওরকম করে? কেন? টেরা বেঁকা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে হয়েছে, দাগ কাটা হয়েছে। মাঝখানে না, এই যে মাঝখানে না, বাইরে কাটলাম মাত্র এক সাইডে। ওই দেখো আর মুছছে। তোমার কাঁচের স্কেল আনবো পরের দিন। হ্যাঁ কাঁচের স্কেল আনবো, মানে প্লাস্টিকের আছে, তো ওইটাতে কাজ করো। ওটা সব দাগ মুছে মুছে গেছে, ফেলে দিবা। এই শোনো, দাগ কাটা হয়েছে। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, একটা সাইডের প্রান্ত বিন্দুতে চাঁদা বসাও। হয়েছে বসানো? এবার দেখো এই তাহলে চাঁদা বসাতে কোন মিডিল বিন্দুতে,
তাহলে মিডিল বিন্দুর কোন দিকে দাগ আছে, ডান দিকে না বাঁ দিকে? তোমার খাতায় ডান দিকে। ডান দিকে আছে। এবার দেখো ডান দিকে দেখো হয় ভেতরে অথবা বাইরে শূন্য আছে, দেখো হ্যাঁ আচ্ছা হয়েছে। তাহলে তাহলে ভেতরে শূন্য, তার মানে বুঝে নিতে হবে কি তোমাকে ওই ভেতরের ঘর থেকে 0, 10, 20, 30 করে 100 পর্যন্ত যেতে হবে। বুঝতে পারলাম? ও চলো দাগ কিছু দেখি এবার কত রবারটা দে। নিচে বড় করে দেয় ডাকটানো, কেমন খুশি যেমন খুশি। তোর দেখ তোমার উপরে আঁকতে হবে, এই নিচে নাও, নিচে নাও। সুদীপ কিপটা মো করছো কি হতে, নিচে নিতে পারছো না? আচ্ছা না না আমাদের বলো ব্যাংক ভালো লাগে ব্যাংক ভালো লাগছে। সবকিছু হয়ে যাচ্ছে হ্যাঁ তা পড়াশোনা করেছে, তুমি আগেবার ফাঁকি মেরেছো। কি ফাঁকি বলছি কি ফাঁকি মেরেছে, ডাকটানো হয়েছে। দাঁড়াও নিচে ভূমিতে কত কি নিতে বলেছে? কোশ্চেনে দেখো ভূমিতে বলেছে বিসি, ভূমিতে কি বলেছে? বিসি বলছে দাগ। আরে বাবা নিচে, আরো নিচে নাও। হ্যাঁ কম্পাসটা দিলে ওই এক পেজে দুটো করতে হয়। এক 1 তুমি কি বুড়ি হয়ে গেলে নাকি, দেখতে পাবো না, সামনে রেখে করো, বেঁকে যাবে। কম্পাস না কেয়ারফুল ভাবে করো, দেখবা টেরা বেঁকা হবে। দে কম্পাসটা এবার তো রাতে সত্য বলে হয়েছে? বিসি মার্ক মধ্যে আচ্ছা এবার হচ্ছে দেখো ভূমি নিচে কি নিতে বলেছে, দেখো নিচে বলেছে কি ভূমি বিসি। কি হয়েছে? সত্য সত্য বলে ধুর, আমার কিরম ভাবে কেটে, ও রাস্তায় কথা বলছে। হ্যাঁ ওই জিনিসটা দুটো ঠ্যাঙালাটা ও রাস্তায় কিডন্যাপ করে নিয়ে গেলে দিয়ে দাও, দিয়ে দাও, ও সেফটির জন্য। এই শোনো স্বরূপ, হ্যাঁ ভূমি বিসি বলেছে না, হ্যাঁ। ভূমি মানে নিচের বাহুটা, হ্যাঁ। তাহলে বি থেকে সি এই পাশে এই মাপটা নাও, নিয়ে এখানে বসিয়ে কাটো। কাটা হয়েছে কি বলে বলো নিচে দাগ টানা হয়েছে বড় করে, না টানবো তো টানো। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এবার দেখো কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি 100°, অ্যাঙ্গেল এবিসি দাগ টানার পরে কম্পাসের সাহায্যে 5 সেমি নাও, দিয়ে এ বিন্দুতে বসিয়ে এখানে কাটো। আর তারপরে দাও, ও বাচ্চাটা করে নিকে হবে, এ তুমি করো। কম্পাস দেবে তার জন্যই করবো। এই হচ্ছে সমস্যা, আর আমাকে একটু বলতে দাও না আগে আগে ওর পেন্সিল ছাড়া তুই বড় লাল না কালো লালু না কালো না ওই আমাদের পাড়ার হয়েছে হয়েছে। কালো কুকুর। এই সুদীপ এত বকে কেন গো? বিসি এই মানে এবিসি মার্ক মধ্যে এবিসির মাপ কি করে নেবা? এবি ওই কোণের কথা বলছো? ঠিকই বলেছো। এই হয়ে গেছে 5 সেমি নেওয়া, বিসি লিখে নাও। এবার আমাকে কোশ্চেনে বলেছে কি অ্যাঙ্গেল এবিসি সমান 100° না, তাহলে অ্যাঙ্গেল এবিসি তাহলে কোন বিন্দুতে 100° হবে, বি বিন্দুতে না সি বিন্দুতে? বিতে কেন বিতে হবে কেন? মাঝে বি আছে মাঝে না, মাঝে বি আছে তাহলে বিতে, ঠিক আছে। তাহলে 100° ওরম ভাবে না, ওরম ভাবে না, এই যে কম্পাস সাহায্যে রাখতে হবে। কম্পাস নাও, এখানে একটা মাপ দিতে হবে যে কোনো একটা মাপ নাও কম্পাসে, হ্যাঁ আছে ছোট করে নিচো, দিয়ে এই 100° এই মাঝখানের বিন্দুতে বসিয়ে ভালো করে দুটো বাহুকে কাটবো। কাটা হয়ে গেল, দাঁড়াও আমি বললাম হ্যাঁ কাটো, দুটো বাহুকে কাটো। এই বড় করো, একটু বড় করো, অত ছোট কে করবে। ও এটা করবেই। হয়ে গেছে স্বরূপ? ছোট অন্য জায়গায় কাটলাম অসুবিধা নেই। না 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 হয়নি 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 হয়নি, হয়েছে কাটা। এবার বি বিন্দুতে কোণ তৈরি হবে তো, তাহলে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ওই মাপটা নিয়ে কাটো। কেটেছো? এবার কম্পাস দিয়ে দেখো এই দুটো বাহুকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু দুটোর মাপ নাও। কম্পাসের সাহায্যে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু দুটোর মাপ নাও। নিচে নিচো, এবার দেখো এবার দেখো আমাকে বলো ও বাচ্চাটা হয়নি এখনো, আরে আমাকে একটু অ্যাডভান্স বলতে দাও হয়ে গেছে। এবার দেখো বি বিন্দুতে কম্পাস বসিয়ে যখন কাটলাম,
বিসি বাহুকে কোন বিন্দুতে কাটলো? একটা বিন্দুতে কেটেছে, সেই বিন্দুতে কাঁটা বসিয়ে ওইটাকে কাটো। জানাই তো। হ্যাঁ জানাই তো, তো জেনেও তো করতে পারছো না। হয়ে গেছে, দাগ কাট না। এবার বিন্দু বসাও, পারি না। দিয়ে বি ওই বিন্দুটা জুড়ে দাও বড় করে। ওরা ওটাকে লাগাতো। আচ্ছা বি আর ওই বিন্দুটাকে বড় করে জুড়ে দেবা। তুমি খাতা ঘুরিয়ে ফেলছো কেন? তুমি উল্টো দিকে করছো, এই আজব লোক তো। হয়ে গেছে। এই যে খাতা সোজাই থাকবে, বিতে বসিয়ে কাটো। কোথা থেকে কাটো? হ্যাঁ এদিকে নাও নাও নাও, আরো 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 আরো, হ্যাঁ। আরে বাবা ছবিটা খাতার মাঝখানে করতে, 100 ডিগ্রি বোধহয় তোমার বেরিয়ে চলে যাবে। তাদের মাপলো, মাপ নাও, এবার এটা করে ছুটি তো? এই মাপটা নাও। কে এটা করে ছুটি? এটা করে ছুটি বলছো? হ্যাঁ। দেবো না। কেন? বাড়ি গিয়ে? এরপর আরেকটা করাবো। না, এটা ও ছেলে, ও চলে। সোমবারে সময় আছে, একটু পরে না। দাদা। ওই ওখানে না, দাদা ওই নতুন বিন্দুতে। এইখানে হ্যাঁ হ্যাঁ, সবাই ইনস্ট্রুমেন্ট গুলো আনবা, নাহলে কিন্তু এইভাবে চলবে না বেশি দিন। হয়ে গেছে, এবার হচ্ছে বি বিন্দুর সঙ্গে এটা জুড়ে দাও। পেন্সিল আমার বাড়ি মেরো না, ভেঙে যায় ভেতরে ভেতরে। শেয়ার কোনটা চলছে? ওটাই চলছে। এত কিছু দাদা? তো পরিবৃত্ত আঁকতে হবে না, বড় করে দাগ টানবা, দাগ কিন্তু বড় জন্য হয়। দাদা আমারটা দাও। হ্যাঁ ঠিক আছে, এ হয়েছে। এবার দেখো কোশ্চেনে বলেছে কি এ বি সমান সমান 4 সেমি, তাহলে আমাদের বি আছে, তাহলে বি এখানে তাহলে এ বির মাপ নাও। ঠিক আছে। মাপ নিচ্ছ? নিয়েছি। তাহলে এবার এ বি, তাহলে বি আমাদের হাতে আছে, তাহলে বি তে বসিয়ে উপরে কাটো। একবার একবার ঘষতে নেই, পাশের জনকে দিতে। ঠিক আছে। এখন যে নতুন বিন্দু পেলাম সেখানে বিন্দু বসাও, দিয়ে ওই বিন্দুর সঙ্গে সি বিন্দু জুড়ে দাও। সি বিন্দু জুড়তে বলেছি কিন্তু, খেয়াল রাখবা। জানি। তাহলে যে নতুন বিন্দু উপরে পেলাম সেটার নাম কি হবে? এ। তাহলে এ বি 4 সেমি, বিসি 5 সেমি, মাঝখানে কোন 100 ডিগ্রি, আমাদের ত্রিভুজটা আপাতত আঁকা হলো। হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখন আমাকে কোশ্চেনে কি বলেছে? এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে পরিবৃত্ত আঁকার পদ্ধতি কি বললাম? পরিবৃত্ত আঁকার পদ্ধতি, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। শেপ করছে না। করবে করবে। এদিক দিয়েও করে দেবে। তাহলে প্রথমে আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি। এই কি হচ্ছে, দেয়ালে লিখছো কেন? ওর বাবাকে খাতা কিনে দিচ্ছে না, কি করবো? বাবা খাতা দিন দিচ্ছে না। আচ্ছা বি থেকে বি আর সি কে সমদ্বিখণ্ডিত করতে হবে না? তাহলে বি থেকে এর বিসি বাহুর অর্ধেকের থেকে একটু বেশি মাপ নাও, দিয়ে দাগ কাটো, উপরে একটা দাগ কাটবা। বলো। বি থেকে সি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে বি থেকে সি এর অর্ধেকের একটু বেশি নেবা, বুঝতে পেরেছো? দিয়ে উপরে একটা কাটো আর নিচে একটা কাটো। হ্যাঁ ঠিক আছে। উপরে একটা নিচে। হ্যাঁ এবার সি বিন্দু থেকে উপরে ওই বাহুটাকে কাটো, ওটাকে কাটো। আরেকবার দেখো, আরেকবার দেখো। বাইরে খাতা লাগাও। হ্যাঁ আরেকবার দেখো, আরেকবার। এই যে বি থেকে, কোনো সি থেকে করতে হয় তো এবার? হ্যাঁ বি থেকে করার পরে সি থেকে করবো। হয়ে গেছে, করা হয়ে গেল। বিন্দু বসিয়ে দাগ জোড়ো, খাতার মাঝখানে। নতুন নতুন জ্যামিতি করে না প্রথম থেকে করতে হয়, কি দরকার খাতা বাঁচানো। ওটা কোথা থেকে রাখলে? সি থেকে, সি থেকে। কেন যে খাতা বাঁচাতে যাও? হ্যাঁ, এবার বড় করে দাগ টানবা, কি হলো? এবার পারছি না। কি প্রবলেম? না হচ্ছে না। একবার আমি করেছি এই বিন্দুটা এখানে এসেছে, মানে এইখানে ছেদ করেছে। হ্যাঁ, এইখানে ছেদ করেছে, আবার আমি করতে গেছি এই দিক দিয়ে, আবার এখানে ছেদ করেছে। বাবা গো, এটা কে লিখেছে? কি এটা? আমি লিখিনি। আমার খেতে কাজ নেই, কাজ নষ্ট করবো। বাবা কত কাজ খেয়ে দে। কি করবো? এটা কি মানে, এটা হচ্ছে ওই অতিভুজের সমদ্বিখণ্ডক? হ্যাঁ, আচ্ছা, আরেকটা সমদ্বিখণ্ডক কই?
করতে এই যে এই জায়গাটাই করেছিলাম, আমার এইখানে ছেদ করে দিল। তো করো আরেকবার। তাই মুছে নিয়েছি। তো করবা তো। এখানে হবে? তো হতেই পারে, বাইরে না হওয়ার কি আছে। বাইরে হয় কেন্দ্র? হ্যাঁ, হবে না কেন। আচ্ছা, এটুকুনি হয়ে গেছে। হ্যাঁ এবার হচ্ছে আমরা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব কি করে? নিয়ম কি সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? যে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি সেই বাহুর চোখের আন্দাজে অর্ধেকের থেকে বেশি মাপ নেবো, দিয়ে উপরে একটা কাটবো আর নিচে একটা কাটবো। শীতে গেল এবার সি থেকে উপরে একটা কাটবো আর নিচে একটা কাটবো। এতে বসিয়ে উপরে একটা কাটো, নিচে একটা কাটো, তারপরে এই সাথে মিলে যাচ্ছে। আবার ওই মিলে একই যাক জায়গায় মিলে যাক চলে মিলে যাক, এসেছে। একই জায়গাতেই তো আসবে, আলাদা জায়গায় কি করে আসবে? আর নিচে রাখবো কাটো। এটা বিয়ের মধ্যে চলে হ্যাঁ, চলে যাক না। তোমারও তো ওই জায়গাটাই এসছে। হ্যাঁ, তা ওই জায়গাতেই তো হবে। আর সিএ বসাবো নাকি না, হ্যাঁ, এর থেকে এতে বসিয়ে কেটেছো না, এবার সিতে বসিয়ে কাটো উল্টো দিকে। কিছু তো মিললো না। মিলবে না, তার মানে ঠাই পাচ্ছে না, আরো বড় করে কাটতে হবে এতে বসিয়ে। তুমি তার মানে অর্ধেকের থেকে ছোট নিয়ে কেটেছো, অর্ধেকের থেকে বড় নিয়ে কাটতে হবে। তাহলে আমার কেন্দ্র হচ্ছে এই যে বিন্দুটা, আমাদের ত্রিভুজের বাইরে ঘুমটা লাগছে দেখো সরো। বাইরে কেন্দ্র এসছে। আরে মোচ। রাতে খামারটা মার না এই যে আটা কি হয়েছে? যে ঘুমটা কি লাগছে। আছে ওই সমুদ্রীকরণটাকে এটা দাগ টাগার এ তুলবো? এ বিন্দুতে বসতে হবে দাদা, টিআরসি এর থেকে একটু বড় দিতে হবে। এ বিন্দুতে বসিয়ে এ থেকে সি হয়েছে, এর অর্ধেকটা তো চোখের আন্দাজে বোঝা যায়, তার থেকে একটুখানি বেশি নেবা। তুমি কি সব করছো? কই, হ্যাঁ তোমার হয়েছে। এ বাবা কটা দাগ কাটছে দেখো, ভুলভাল কি কি সব ঠিকই করছে। করছি দেখতে পাচ্ছি না কি করা তুই দে আমাকে। আরে থাম না, লাইট জ্বালিয়ে দিলাম, দেখো ওই দিকে সরো, তো মতো সরো। কই, কি হয়েছে তোমার? কিছুই হয়নি করছি এবার হচ্ছে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করো। কম্পাস হয়ে গেছে কোন কম্পাস নিলো? দাদা একটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এমন তুই কি চিনি না চিনি পুরো মানুষ চিনি গোল করছে কেন? দোকান করেছে না কেন চিনি গুলো? কম্পাস তো নড়ছে না। কম্পাসের যে রুল হচ্ছে ভালো করে টাইট করো নি তাহলে। হলো এতক্ষণ। দাঁড়া নড়ি দিও না, তুই নিচের দিকে করেছো কোথায়? এসে আমার ওটাতে কাটা পড়ছে ওই তো হয়েছে, ওই তো কাটো কাটো, হ্যাঁ ওখানে কাটো। বিন্দুগুলোকে জোড়ো বড় করে। কোনটা হচ্ছে রে? তো কম্পাস টাইট করো নি তো, দাদা দায়িত্ব দাও দাদা জামাতে গেঞ্জি দিয়ে মুড়িয়ে টাইট করো, হাতে লাগবে না। আর দিয়ে করবে আচ্ছা, হয়ে গেছে। এখন যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে কাটা বসিয়ে ঘুরিয়ে দাও। শেয়ার হয়ে গেছে না, মিলেছে না? তাহলে তোমার সমস্যা কি হচ্ছিল? বাইরে বিন্দু ছিল বলে আমি করছিলাম না। আচ্ছা কি বললে দাদা? যে ছেদ বিন্দুটা পেলাম সেটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র, ঠিক আছে? এখানে বসিয়ে এই বিন্দুর মাপ নাও। একটু বেশি নিয়ে ওই কি আবার দাদা? টাকা দিয়ে দাও। এই জামা তো ঘুরে গেল, বাচ্চা নেই না ওর এনার্জি নেই। একটু হাতটা ছাড়া না। এরে এই কেন্দ্র এখান থেকে এই বিন্দুর মাপ নিয়ে দিয়ে রাউন্ড করো। কিছুই বুঝলাম না এখন তো আমার এখানে আসি একটু বুঝিয়ে দিয়ে ও আচ্ছা, ঘুম পাচ্ছে করতে হয় কেন ঘুম পাচ্ছে কেন তো? তুই বললি জানি না না। এখানে বিন্দু এখানে বসা। বসিয়ে অর্ধেকের বেশি নে। এখানে আসো দাঁড়িয়ে থাকো। অর্ধেকের বেশি আর একটু নে। হ্যাঁ। তোমার ছবি কেউ দেখবে না হ্যাঁ। এবার তোমাকে আঁকতে বলেছি তো আঁকো না। কি করবো নিজে তো বুঝলাম না ছেদ বিন্দু পেয়েছো? এখানে আসবে এখানে আসবে সেই বিন্দু থেকে এই অবধি তোমার ধরতে হবে, তাই বুঝে গেছি রে। বাহ বাহ। এই যে ছেদ বিন্দু, তোর ওই বিন্দু দিয়ে এই মাপে ছেদ বিন্দু যেখানে ছেদ করে দুটো রেখা হনুমান, হ্যাঁ এই বিন্দু থেকে এর মাপ নাও। হ্যাঁ, এবার যে দুটো বিন্দু আসলো ওই দুটো জোড়ে জুড়ে দে। মাপ নাও, এর মাপ নাও। এবার একটু কাঁটাটা ঘুরিয়ে দেখো ভিতে বসছে কিনা, সিতে বসছে কিনা। বসছে? হ্যাঁ, এবার রাউন্ড রাখো। দিয়ে তারপরে এইখান থেকে ওই একই কাজ করে, এখান থেকে এখানে একটা ওখানে একটা। বুঝলে রাউন্ড? এবার লেখালেখিটা আগের মতো সেম হবে। আচ্ছা, এখানে যেখানে এই ছেদ বিন্দু পেলাম এখানে ও দেবো, এখানে হ্যাঁ, বড় করে দাও। সমাধান লিখতে হবে এবার। না না এখানে সবার তো একই রকম না সেম প্রসেস একদম, তাহলে আর একটু লিখলাম না জায়গা নেই জায়গা নেই পরে বেজে লেখো। আর পরে লিখবো। এবার এইখানে একটা বিন্দু আর করবো না না আজকে আর করাবো না, আজকে তাহলে আর হয়ে যাচ্ছে না ওই বেশ যাও দিয়ে লেখো। এই সমাধান, দেখো
হ্যাঁ হয়েছে বলো, আমারটাই শুধু হয়নি। আর তুমি করে দাও ওকে, এত কাটাকুটি কি করেছো এ? এবার ছাড়াবে আচ্ছা হয়েছে তো, এই তো কেন্দ্রবিন্দু হয়েছে তো, এখানে হয়েছে। কাটা বসিয়ে এ বি সি মিলছে কিনা দেখো তো রাউন্ড করা। ও সমদ্বিখণ্ডক A সির করছে আর C থেকে মাপ নিয়ে আবার B তে চলে গেছে। মাথার লাগছে কি ঘুম পাচ্ছে। হ্যাঁ ও ডায়লগ দিয়ে কোনো লাভ নেই, ঘুম তো চিরকালই পাবে। সমাধান এখানে ওটা একটা লেখা লাভ। একই না, সমাধান হচ্ছে বই থেকে থেকে লিখতে হয়। বই দেখো কি লেখা আছে কোশ্চেনে, এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি 5 সেমি, অ্যাঙ্গেল এবিসি সমান সমান 100 ডিগ্রি এবং এবি সমান সমান 4 সেমি হয়েছে। তাহলে আমরা এটা লিখবো যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। আর কিছু পারছি না এবার বুঝে যেতে। বললাম তো এই ছাড় ছাড়, ওর মাথায় বিন্দু ঢুকছে না। থেকে A এর মাপ নেই, দাদা? বিকল কর। ওর এক্সপ্রেস করে দাঁড়া, A বিন্দু থেকে A B C দুটোর মাপ নেই, দেখ আগে সমান আছে না। সমান থাকলে হ্যাঁ, এর মাপ থেকে এবার B এর মাপ নেই। B থেকে কেন্দ্র হ্যাঁ কেন্দ্র। হ্যাঁ ঠিক আছে, এবার C থেকে কেন্দ্রের মাপ নেই। আচ্ছা হ্যাঁ এবার ঘুরিয়ে দে। হ্যাঁ এই তো বুঝলি হয়ে গেছে। ওর ইনভেস্টমেন্ট প্রেসার দিতে। আচ্ছা এখানে ব্যাসার্ধ মাপো, ও থেকে সি এর মাপ নাও, বা ও থেকে এ বি যার খুশি একটা মাপ নাও এবং পরিব্যাসার্ধ এই যে কেন্দ্রবিন্দু থেকে সি এর মাপ নাও। কত হচ্ছে দেখো, আমারটাও নিয়ে দেখি। নাপ নিলাম। হ্যাঁ মাপ নাও। ও তো আমার 8, 4 এর কাছাকাছি হবে দেখো। আমার 8 হচ্ছে 4 4 সেটা 3.5 এবারও 3.5 এবার এই পুরো কারেক্ট 3.5 3.5। দেখি আর আগেরটাতে না 3.5 আমার 8 এসেছে। আচ্ছা আমার ভুল এসেছে, ঠিক আমার ভুলই আসবে। আমার 5 কেন্দ্রবিন্দু ও থেকে সি এর মাপ নাও। 3 পয়েন্ট কত এসেছে? 5। তাহলে 3.5 সেমি। 3.6 হচ্ছে 7 যা আছে সেটাই লেখো, তোমার যা আছে সেটাই লেখো। ও থেকে দাদা বলো, ও থেকে লিখে দিয়েছি তো। ও থেকে সি এর মাপ নাও, ও থেকে সি সি হুম লাভ দিয়ে দিলাম না। এবিজি লেখা হয়ে গেছে, এই দেখো ঠিক আছে। এই যে সুকান্ত, ছবি যখন আঁকবা খাতার মাঝ বরাবর আঁকবা, খাতা বাঁচানোর চিন্তা করবো না একদম। প্রথম যখন বাড়িতে প্র্যাকটিস করবা দেখবা এক পেজে 4টে কেন 5টা ছবি আঁকতে পারছো, তখন সমস্যা হবে না, কারণ তুমি জেনে যাবা যে এইখানে এইটুকুনি যাবে। প্রথম প্রথম একটুখানি একটু এদিক ওদিক কষ্ট হবে। এবারে বাড়ির কাছে লিখে নাও, এই চ্যাপ্টারটা পুরোটাই দিয়ে দিই নাকি? অন্তর্বৃত্ত তো আকারে শেখা অন্তর্বৃত্ত এখানে আছে নাকি? আছে নাকি জানি না। অন্তর্বৃত্ত পরেরটাই আছে, কোষের দিকে 11.2 আছে, এগুলো সব পরিবৃত্ত। ক্লাস 10 ম্যাথ এইচডব্লিউ। বলি আমার সাথে যাবে আর চলে এসেছিস না। আমি যে বললাম না তোকে, কি বললি? তোর মা তখন মাকে তো আমি বলেছিলাম, তোর মা যখন আমাকে ফোন করে কি সব বলছিল আমি বুঝতে পারিনি। আমার ঠাকুমা পাশ থেকে চিল্লাচ্ছে, হ্যাঁ লোককে ফোন করে যেতে হয় কেন, একা একা চলে গেলে কি হয়, আর বৃষ্টির জন্য ভাসি দিয়ে যাচ্ছে। হ্যাঁ এইসব আর কি বলবো তারপর। শেষ আমি তাই চলে আসলাম আর দাদু কত অঙ্ক কে দেখছি তোদের সামনে একটা দাদু বসে 1 থেকে 6 পর্যন্ত। আমি যাবো তারপরে একের দুটো করে দিয়েছি, 2 3 4 5 6 চেষ্টা করে আসবা। আচ্ছা পরের দিন সবাই নিজের নিজের যন্ত্রপাতি আনবা, তারপর আলাদা কতদূর প্র্যাকটিস করে আসলো, লিখে দিয়েছি। বার করে আনলো। 1 থেকে 6 সব। গ্রুপে বলে দিতাম আমি নিয়ে আসতাম আজকে, হ্যাঁ গ্রুপে বলে দিতাম। ও অঙ্ক শিখতে এসো, জ্যামিতি বক্সি আনোনি, তাহলে কি করতে এসছো? আমি বললাম না সবসময় সবকিছুই আছে আমার কাছে, কিন্তু যখন দেখো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তখন দেখো তোমার কাছে ওটা থাকবে না। প্লেট তো থাকবে না। ব্যাগই আছে না। হাতে বেঁধে রাখবে, হাতে থাকবে টাকা কিডন্যাপ করে যখন দরজা খোলে তখন মানুষের বুকের হাড়ি বেড়ে যায়। ওরা মানুষ না যারা মালতে থাকে
হাঁটুনি বাড়াবো। বারে মালিকে লাগছে আজকে ও বলো। তারপরে খেয়েছে বুঝলি তো তাহলে বুঝছে তাহলে এমনি তুই তোকে সিম্পল করে